Hi Shubhankar. Hello. Welcome to তিন ইয়ারি কথা. Thank you. First of all তো কংগ্রাচুলেশনস, পাটালিগঞ্জের পুতুল খেলা খুব ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে। ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে ঠিকই, আরও বেশি দিন হলে চললে ভালো লাগতো। শুভঙ্কর, আমি সব থেকে প্রথমে যেটা জিজ্ঞেস করতে চাই, আমরা তোমার সিনেমার ব্যাপারে আসছি, বাট তার আগে আমি না মানে শুভঙ্কর দার নামটা শুনলে আমার মিরাক্কেলের কথা। তো এবার তার আগের যে জার্নিটা, মানে মিরাক্কেল হওয়ার আগেও তোমার নিশ্চয়ই জার্নি আছে, সেইটা সম্পর্কে যদি একটু বলো আমাদেরকে। আমি একদম বাড়িপুরের ছেলে, তো আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, তারপর কফি হাউসে কবিতা লিখতে চলে গেছি। তখন ওই প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া কলেজ যাওয়ার ইয়ে ছিল না। আমি আমার স্ট্রিটে পড়তাম, আমার সিটি কলেজে পড়তাম। ওই আমার স্ট্রিট ক্রসিংটা দাঁড়িয়ে আছে কি প্র্যাকটিক্যাল আছে, তাহলে আমাকে যেতে হবে। আজকে প্র্যাকটিক্যাল নেই, তাহলে কলেজ স্ট্রিট আমার কফি হাউস টানছে আমাকে। এই জায়গা থেকে শুরু লিটল ম্যাগাজিন। আমার লিটল ম্যাগাজিনের নাম পদ্যচর্চা। তারপর সেখান থেকে এই লেখা শুরু লিখতে লিখতেই হঠাৎ একদিন একটা এরকম প্রস্তাবনা আসে যে এটা আমরা টেলিভিশনের স্ক্রিপ্টের জন্য কাউকে খুঁজছি, তুমি কি ট্রাই করবে? গেলাম, সেখানে কিছু লিখতে বলা হলো, লিখলাম, শুরু হলো যাত্রা। তখন রাজ চক্রবর্তী ডিরেক্ট করতেন না? রাজ তারও আগের কথা বলছি আমি। রাজের সঙ্গে আলাপ হয় প্রথম যখন আমি চ্যানেল 8-এ কাজ করি। চ্যানেল 8-এ যখন আমি পুলিশ ফাইলস, তারপর ওই সাহিত্যের সেরা সময়, তারপর ওই যে গল্পগুলো 5 দিনের গল্প হতো সেগুলো করছি সব রাইটার হিসেবে। না, তখন আমি রাইটার ওখানে জয়েন করেছিলাম। পরবর্তীকালে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে কারা লিখবেন, কারা ডিরেকশন দেবেন, এই ব্যাপারগুলো দেখতে, কোন গল্প নিয়ে শ্যুট করবো আমরা, তার স্ক্রিপ্ট কী হবে। সেইখান থেকে কাজ করতে করতে আমি 2005-এ জিতে একটা সুযোগ পাই অ্যাজ এক্সিকিউটিভ প্রডিউসার। জিতে জয়েন করি। জিতে আমি এক্সিকিউটিভ প্রডিউসারের কাজ করছি যখন, তখন রাজ মিরাক্কেলের সিজন 1, সিজন 2, সিজন 3 3টে সিজন রাজ ডিরেক্ট করে, এবং ডান্স বাংলা ডান্সের 2টো সিজন রাজ ডিরেক্ট করে। তারপর রাজ অন্য জায়গায় ব্যস্ত হয়ে পড়ে। তখন চ্যানেলের যারা আমার বস ছিলেন তারা বললেন, এই কাজটা তুমি এমনভাবে জানো, এমনভাবে পারো, তুমি ডিরেকশানে চলে এসো, তুমি এটা করো। সেখান থেকে শুরু হয় মিরাক্কেল। আচ্ছা শুভঙ্কর দা, তোমার প্রথম যে ছবিটা খাদা খোদা, সেটা আমরা সবাই মোটামুটি ছোটোবেলায় দেখেছি এবং খুব এনজয় করি এই ছবিটা। তো তারপর 2025-এ তোমার ছবি আসলো। তো আমার জিজ্ঞাসা যে এই 15 বছর লাগলো কেন? দেখো, প্রথমত প্রি কোভিড পর্যন্ত যা ছিল টেলিভিশনের সিচুয়েশান, আমি সবকটা রিডিং চ্যানেলেই কাজ করেছি একই সঙ্গে। মানে আমার শুটিং শুরু এরকম হতো যে আজকে আমি একটা শো করছি, যেটা একটা কুইজ শো, শেষ করলাম করে আমার 2 দিনের গ্যাপ, 3 দিনের গ্যাপ, আমাকে একটা অন্য চ্যানেলের জন্য নাচের শো করতে হবে। তো ওই একটা যে মেন্টাল ফ্রেম তো লাগে একটা ছবি করতে গেলে, এটা সেই সময়টা আমি পাইনি সত্যি অনেস্টলি। কোভিডের পর অনেক কিছু চেঞ্জ হলো, নন ফিকশান অনেক কিছু কমলো, টেলিভিশনের অবস্থা একটু হলো, সময় পাওয়া গেল। আর আমার প্রথম থেকে ইচ্ছে ছিল এমন একটা ছবি, আমি সেকেন্ড টাইম যদি ছবি করি, যে হাদায়ন ভোদাটা যেটুকু মজা মানুষকে দিতে পেরেছিলাম তার থেকে বেশি দেবো, এমন কোনো স্ক্রিপ্ট যদি পাই, এমন কোনো জায়গা যদি তৈরি হয়, তবেই আমি ছবিটা করবো। কারণ প্রত্যেকের একটা করে বেঞ্চমার্ক সেট করে। আমার মনে ছিল যে হ্যাঁ, হায়দ্রাবাদ যা মজা ছিল, যা মজা পেয়েছেন দর্শকরা, যেভাবে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, তার থেকে উপরে যাওয়ার চেষ্টা করবো, তার থেকেও বেশি ভালো, বেশি মজা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ওটা একটু বাচ্চাদের জন্য ছিল, কমেডিটা খুব সেফ ছিল, ওখানে কিছু জিনিসপত্র আমার ছিল কাতুকুতু দিয়ে হাসি। কিন্তু পাটলিগঞ্জের পুতুল গলায় অনেক অ্যাডভান্স লেভেলের যোগ রয়েছে, পোক রয়েছে, সেখানে স্যাটায়ার যেরকম ধরনের রয়েছে, সেখানে যেরকম কমেন্ট্রি রয়েছে। তো এই যে দুটো তুমি আলাদা ছবি, মানে দুটো ছবি 15 বছর যদি গ্যাপেও আসে, আমি ধরলাম দুটো ছবির কমেডির যে ব্যালেন্সটা সেটা এতটা আলাদা, তো এটা কিভাবে? কোর্স অফ টাইম। কারণ একটা পয়েন্টের পর আমি যে স্ট্যান্ড আপ কমেডির কথা বলছি, যেটা দিয়ে কত আলোচনা শুরু হলো, সেটা না, যখন একটা পয়েন্টের পর টেলিভিশনে কাজ করাটা কঠিন হয়ে গেল। কারণ টেলিভিশনে একটা নতুন বিভাগ শুরু হলো, S&P, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্র্যাকটিস। তারা বলে দেয় যে এই কথাটা বলা যাবে, এই কথাটা বলা যাবে না। সেইটা ভায়োলেট করে যদি তুমি কোনো একটা কথা টেলিকাস্টে দাও, তোমাকে হয়তো দিল্লি যেতে হতে পারে, সেখানে ডাকা হবে তোমাকে, তুমি কেন এই কথাটা বললে, এটা অমুক শ্রেণীর অমুক মানুষকে আহত করছে, যেটা তুমি ভাবতেই পারতে না। দেখো, কমেডি তো এমন একটা জিনিস, মানে খুব, যদি যে কটা জনরা নিয়ে ছবি হয়, যে কটা জনরা নিয়ে কাজ হয়, সবচেয়ে নিষ্ঠুর জনরা তো কমেডি, সবচেয়ে নিষ্ঠুর। ধরো কেউ কলার খোসায় পড়ে গিয়ে আচার খেয়ে পড়লো, সে তোমার কাছে কিন্তু হাসির উদ্রেক করছে, তুমি হাসছো, কিন্তু তার যে কতটা আঘাত লেগেছে সে বুঝবে। এবার এই ব্যাপারগুলো মানে যত দিন গেছে, তত এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আসার পরে এইগুলো একটা অন্য লেভেলে চলে গেছে। এটা বাড়তে 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 এমন হয়ে গেছে যে কারণে আজকে আমি বলবো বাংলার কোনো টেলিভিশন চ্যানেলে, জিইসি চ্যানেলে কোনো স্ট্যান্ড আপ কমেডি হয় না বা সম্ভব হচ্ছে না করা, কারণ এই বিধি নিষেধ আরোপগুলো এসছে বলে।
তো সেটা আমার জন্য একটা খোলা মাঠ দরকার ছিল, সেটা আমার এই ছবির ক্ষেত্রে সেটা মনে হচ্ছে আমি পাচ্ছি একটা অপশন। কারণ আমি যে ভিউয়ারকে চিনি, আমি যে ভিউয়ারকে যদি সার্ভ করেছি কমেডি, তারা তো আমার সঙ্গে সঙ্গে বড় হয়েছে, বয়সে হোক মননে হোক বড় হয়েছে, তো তাদের সেই কমেডির চাহিদাটা এখন যে জায়গাটায় পৌঁছেছে সে কখনো টেলিভিশনে সার্ভ করতে পারবো না। তো আমার এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আমি এটা বলতে পারি, করতে পারি, আমার মনের কথাটা বলতে পারি অডিয়েন্সকে, এবং সবটাই হাসির ছলে দেখতে পারি। আচ্ছা, সেইটা একটা বলতে পারো প্রিপারেশন ছিল আমার এই ছবি করার আগে। শঙ্কর, এই আপনি যেটা বললেন এটা চার্লি চ্যাপলিনের ফেমাস কোট আছে যে ওয়াইড লেন্সে যখন দেখছো তখন কমেডি, আর ক্লোজে যখন দেখছো ট্র্যাজেডি, যেটা আপনিও বললেন ওইটা। এবার কমেডি তো কারোর না কারোকে অফেন্স করেই করে, এবং যেটা আমার মনে হয় রূপমও বলতে যাচ্ছিল যে রিসেন্টলি একটা খুব কন্ট্রোভার্সি হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে। একটি শো আছে ইন্ডিয়াস গট লেটেন্ট বলে, সেটা বন্ধ করে দেওয়া হলো। ডার্ক কমেডি নিয়ে অনেক রকমের অনেকের বক্তব্য যে ডার্ক কমেডি নামে ভালগারিটি স্প্রেড করা হচ্ছে। তো এইটা নিয়ে আপনার কি বক্তব্য, এবং আমরা কি উইথ টাইম যত সময় পেরিয়েছি, আপনি যে বলছেন এত 15 বছর গ্যাপ হয়ে গেছে, 15 বছরে কি আমাদেরও মানে আগে আমরা যেটাকে খুব ক্যাজুয়ালি নিতাম, এখন কি আমরাও সেটার ব্যাপারে এক্সট্রা জাজমেন্টাল হয়ে গেছে? তো এই ব্যাপারটা নিয়ে আপনার কি পুরো টেকটা যদি? যেটাই বললাম না, যে নিয়ম বা যে বিধির সাথে বাধা হচ্ছে, ধরো মানে আমি বলছি যে খালি চ্যানেলের প্রোটোকল না, আমি বলছি দর্শকের মধ্যেও কি একটা এরকম বায়াস চলে এসেছে যে আমি এটা মানে পলিটিক্যালি কারেক্ট কিনা ওইটা দেখছি কিনা, কারণ প্রচুর জিনিস নিয়েই আর কি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কন্ট্রোভার্সি হয়ে যায়। আমি এবং এর সঙ্গে আরেকটা জিনিস আমিও জড়িতে চাই যে আজকের দিনে মিরাক্কেল সম্ভব হতো মনে হয়, কারণ মিরাক্কেলের মধ্যেও কিন্তু এমন বেশ কিছু জিনিসপত্র ছিল, এমন বেশ কিছু জোকস ছিল যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে মরাল পুলিশিং হচ্ছে, আমার মনে হয় সেগুলোকে নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি হতো এবং মিরাক্কেলকে যথেষ্ট সমস্যায় পড়তে হতো। এই বিষয়ে তোমার কি মতামত? হ্যাঁ, আমি একমত। দেখো, আগেও তো মিরাক্কেল তারা 10টা সিজন ধরে তার জার্নি, প্রায় একটা মানে 2005 থেকে 2020 পর্যন্ত একটা জার্নি, 21-22 পর্যন্ত একটা জার্নি, কোভিড পর্যন্ত। এখানে তো যে অনেকে এখন যারা আমার সঙ্গে কাজ করে তো অনেকে বড় হয়েছে ওটা দেখে দিও, তাদেরও তো একটা মানে কি বলবো, একটা শৈশব, একটা কাল কেটেছে মিরাক্কেল থেকে, তারা কিন্তু সেই বয়সে মিরাক্কেল দেখেছে। এবার মিরাক্কেলে 2 বা 3 সিজনে যে ধরনের জোক পরিবেশন করা হতো, তার মধ্যে আমরাই ভাবতাম যে না, এটা প্রাপ্তবয়স্কদের শো একটা টেলিভিশনে এসেছে, সেখানে কিছু জিনিস থাকা উচিত যেটা বুদ্ধি দিয়ে বোঝা যায়, যেটা এরকম নয় যে সেটাকে একটা আমরা কোনো এমন কিছু শব্দ ব্যবহার করছি যে শব্দটা অশ্লীল, বা যে এমন কোনো দৃশ্য তৈরি করছি দৃশ্যটা দেখতে সরাসরি অশ্লীল, কিছু ভাবনার উদ্রেক ঘটাচ্ছে। যেমন একটা ছোট্ট ওই যে ছিল না এরকম একটা ঠিক যে দাদু পেন্সিল নিয়ে বসে আছে, শব্দছক করছে, বলছে চারক্ষরের শব্দটা বয়কার দিয়ে শুরু, একটু দিয়ে তো কী বলতো ভুলে গেছি, তো বলছেন একটা চৈত্য বোকা হাঁদা, বলবো হ্যাঁ ঠিক রাবারটা দিত। তো এইটা তো আমি কি বললাম, আমি একটা ছবি দেখালাম, আমি কিছু বললাম কি তার মধ্যে। তো এই সেন্সিবিলিটি, এই বোধ, এটা তো বাঙালির এই রসিকতা বোধটার জন্যই তো বাঙালি। সে উপর বাংলায় ঢাকাইয়া কুট্টি হোক বা আমাদের এখানে মোল্লা নাসিরুদ্দিনের জকি হোক, সবার মধ্যেই তো একটা ছবি দেখানো হয়, সেই ছবিটা দেখে কে কতটা তার থেকে রস আস্বাদন করতে পারছে। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে যখন সম্প্রচার শুরু হয় বা কিছু এই ধরনের শোয়ের, তখন যে দর্শক মত তৈরি হতো বা দর্শকদের ভালো লাগা, পছন্দ লাগা, মন্দ লাগা আমাদের কাছে আসতো, তার একটা উপায় ছিল টিআরপি দেখা। টিআরপি ভালো হলেই শো কন্টিনিউ হবে, টিআরপি খারাপ হলে হবে না। আমার মনে আছে ভেরি ফার্স্টে একটা এফজিডি করা হয়েছিল অডিয়েন্সকে নিয়ে, মিরাক্কেলের ফার্স্ট একটা ডেমো এপিসোড, সেরকম একটা বদ্ধ ঘরে মধ্য কলকাতায় একটা এরকম জায়গায় করা হয়েছিল, এবং সেখানে ওই একটা ছিল তখন ওই ক্যাম্পেনটা চলছিল আর কি, একদম লুডো খেলা, একদম লুডো হয়ে যাক, এই ক্যাম্পেনটা তখন চলে যখন এটা লঞ্চ হয় মিরাক্কেলের ঠিক আগে। তো এক দল মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে বয়স্করা, বাড়ির গৃহবধূরা বলেছিল এইটা টেলিভিশন আসবে, শোটা এটা কেউ দেখতে পারবে কখনো, এটা ছি মানে বদনাম করে চলে গেছিলো মানে। এবং সেই সময় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে চ্যানেলের যারা বস ছিলাম তাদের সবার মাথায় হাত, কী শো করতে চলেছে যে অডিয়েন্স এরকম রিপারকেশন দিচ্ছে, এসব চলতে পারে না টিভিতে, মানে এগুলো আনলে কিন্তু আমরা বয়কট করবো জি বাংলায়, এই ধরনের কথাবার্তা সেই সময় হয়েছিল। আমরাও দেখলাম, আমরাও শুনলাম, আমরাও ভাবলাম আচ্ছা তাহলে এগুলো চলবে না, এগুলোকে বাদ দিয়ে অন্যভাবে ভাবা হোক, সেগুলো প্রাইমারি লিস্টটা করে বন্ধ করে চালালো। কিন্তু যত দিন গেছে, যত এইগুলো অন্যভাবে এসছে, তত কিন্তু মিরাক্কেলের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তো এখান থেকে কী কনক্লুশনে আসবো, দর্শক মানে ওটা দেখতে পছন্দ করে কিন্তু অ্যাডমিট করতে চান আপনি? কারেক্ট, সবার সামনে অ্যাডমিট করতে চায়। রিসেন্ট কন্ট্রোভার্সিটা নিয়ে তোমার কি মতামত? মানে এটা কি তুমি মনে করো যে কিছু জিনিসপত্র নিয়ে কমেডি না হওয়াই উচিত? সব কিছুই তো একটা সীমা থাকা উচিত, ডেফিনেটলি। এবার এই সীমাবোধটা তো ব্যক্তি মানুষের কাছে,
ব্যক্তি মানুষের আমি এমন কিছু মানে ইন টার্মস অফ পাটলিগঞ্জের পুতুল খেলা, আমি যখন ছবি তৈরি হচ্ছে, যখন সংলাপ লেখা হচ্ছে, আমি প্রত্যেকবারই ভাবছি আচ্ছা এই ছবিটা কি আমি আমার মেয়েকে নিয়ে দেখতে পারবো? আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি কি আমার সাথে দেখতে পারবো? তবেই আমি ছবিটা বানাবো। আমি কেন ছবিটা বানিয়েছি, যে তো বেশি মানুষ দেখেন, হলে আসেন বেশি মানুষ, তো আমি সবার সময় ছবিটা দেখতে পারবো, এনজয় করতে পারবো, সেই বোধ থেকে আমার উইলেন্সিং থেকে দেখা ফার্স্ট, যে সবার সঙ্গে বসে দেখতে পাবো। আমি জানি বন্ধু বান্ধবরা হই করবে, জানি, কারণ তাদের পছন্দ, তাদের রুচি, তাদের সঙ্গে আড্ডা মারি, জানি, কিন্তু এই ক্রস সেকশন মানুষের সঙ্গে বসে আমি দেখতে পারবো, সেইটা আমার একটা লেন্সিং ছিল। হাদার যেটা বললো, হাদার মোদার ক্ষেত্রে কিছু জুবিনাল ব্যাপারটা ছিল হয়তো সেই সময়, যেই সময় হাদা মোদার মানে রিলিজ করে সেই বছর অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্ম 2010। তো এইটা আমার মানে বরাবরই থাকে যে যেটাই আমি করি, আমার যে কোনো কাজ, সেটা টেলিভিশনের জন্য হোক, বড় পর্দার জন্য হোক, যাতে বেশি সংখ্যক মানুষকে আমি দেখাতে পারি, বেশি সংখ্যক মানুষ দেখতে পারে। কারণ যারা এটা করছেন তারা তো একটা অর্থের বিনিময়ে এটা করছেন, তাদের তো সেই অর্থটা ফিরতে হবে, নাহলে পরের কাজটা কী করে হবে তার সঙ্গে। তো সেইটা ছিল আমার। এই প্রসঙ্গে বলবো যে যেটা কন্ট্রোভার্সি হচ্ছে বা এটা মানে ব্যক্তিগতভাবে আমি অতটাও হয়তো মানে চাই না, যেটা আমি আগের উদাহরণে বললাম যে আমি এটা হওয়াটাই মুছবো রাবার দিয়েও, অন্য শব্দটা মুছবো না, সেটা যার যার বুদ্ধি দিয়ে খেলুক না, বলুক না, অত ডিরেক্ট বলার তার মধ্যে শিল্প কোথায় থাকছে। আচ্ছা শুভঙ্কর দা, আমরা তো মিরাক্কেল নিয়ে কথা বললাম, শুধু মিরাক্কেল না, এরকম অনেক বাংলা রিয়েলিটি শো এসেছে যেগুলো তোমার মাথা থেকে বেরোনো বলা হয়। আমরা কয়েকদিন আগেই এখানেই সোমদার সাথে আলোচনা করছিলাম, সেখানেও সে তোমার কথা বলছিল। তো এই দাদাগিরি থেকে শুরু করে একের পর এরকম শো যেগুলো বাংলাতে এসেছে এবং বাঙালি অডিয়েন্সের মধ্যে টিভিতে ব্যাপকভাবে শোগুলো জনপ্রিয়। তো এই প্রত্যেকটা আইডিয়া তুমি কিভাবে সেগুলো বার করেছো, কিভাবে যেগুলো ওয়ার্ক করেছো, তুমি প্রথম থেকে জানতে ওয়ার্ক করবে? না, একদমই জানতাম না, মানে এগুলো তো একদম ভেবে এরকম ভাবে করা নেই, প্রেডিক্ট করাও যায় না। তো প্রত্যেকটা তোমায় কি চলতো আজকে হলে না, প্রত্যেকবার এক্সপিরিয়েন্স তুমি কি পেয়েছো, এবং তারপরে নতুন একটা যখন আইডিয়া এনেছো সেটা কিভাবে এনেছো? সৌরভ গাঙ্গুলি হোস্ট যখন প্রথম আসে, আমরা কি ভেবেছিলাম এই শোটা এত ম্যাসিভ যাবে যে একের পর এক সিজন আসবে? না, চ্যালেঞ্জ তো ছিল। প্রথমত তো মানে ভদ্রলোক যখন শুরু করেন তখন তো একদম অন্য দুনিয়ার মানুষ, তখন কমেন্ট্রিও করতেন না, ভীষণ লাজুক মানুষ। আমার মনে আছে প্রথমের দিকে একটা পর্বে এরকম হয়েছিল, একটা মহিলা এসে বলেছিল দাদা আপনার জন্য একটা লেখা কবিতা লিখে এনেছি, শোনাতে চাই। দাদা সেই যে মাথাটা নিচু করে, মাথাটা তুলো, ক্যামেরা দেখা যাচ্ছে না, মাথাটা তুললেই না, মানে সেইখান থেকে ভদ্রলোক তৈরি করেছেন নিজেকে। এটা মানে আমরাও যখন প্রথম দিকে ছিল সৌরভ গাঙ্গুলি হয়তো সেরকম ভাবে কথাও বলতো না, বা ওই মজাটাকেও সেরকম ভাবে আমরা দেখতে পেতাম না মজাটা, কিন্তু যত যায় তত দেখি সিজনে মানে তার একটা যে চেঞ্জ হয়েছে পুরো বোঝা যায়। নিজে করেছেন একদম একদম একদম। মানে আমরা শোতে যখন একটা কোনো সিচুয়েশন ফেলে দিই এবং উনি বুঝতে পারেন যে সিচুয়েশনটা উনি ফেস করতে পারছেন না, তখন ওটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটার প্রিপারেশন নিজেই নিয়েছেন। আচ্ছা, কারণ ফর্দার সময় অনেক কিছু কন্টেন্ট ভাবতে হয়, অনেক কিছু করতে হয়, হ্যাঁ। এবং সত্যি কথা তো মানে সৌরভ গাঙ্গুলি সবার চোখের মণি, নয়নের মণি। সেই সময় যে কোনো মহিলা খেলতে সৌরভ গাঙ্গুলি ফ্যান হবে খুব স্বাভাবিক, এবং তার থেকে নানা রকম প্রস্তাব আসবে সেটাও স্বাভাবিক। দাদাকে বলে দাদার ফেভারিট গান কি, তারা যদি এক গান গিয়ে শোনায় তো লজ্জায় লাল হয়ে গিয়ে একদম শুটিং বন্ধ হওয়ার উপক্রম হতো। যে পরবর্তীকালে এগুলো ফেস করতেন, যে বলেও দিত যে এইটা বাদ দিন, আমাকে ব্যাট দিন, আমি 6 মারছি 6 মেরে দেখাচ্ছি, কিন্তু গানটা গাইতে বলবেন না, মানে এইরকম ধরনের ব্যাপার পরে তৈরি করেছিলেন। আচ্ছা, পাটালিগঞ্জের পুতুল খেলা, এই ছবিটার মধ্যে যে পলিটিক্যাল কমেডিটা রয়েছে, যে স্যাটায়ারটা, মানে সেটা তো একটু রিস্কিও, মানে কখনো মনে হয়নি যে এটার জন্য প্রবলেমস হতে পারে? দেখো, আমরা কিন্তু গল্পটা ফোকাস করেছি, কারণ গল্পের চরিত্র হিসেবে রাজনীতি এসছে, রাজনীতির জন্য কিন্তু গল্পটা তৈরি হয়নি। আমাদের টুল দরকার ছিল টু ক্রিয়েট কমেডি, এবং এমনভাবে সেটা করতে হবে যাতে করে সবাই রিলেটও করতে পারে, যা চারপাশে ঘটছে, যা দেখছে তার সঙ্গে কিছু রিলেটেবলও হয়। তাহলে কী হবে, যে হাসির উদ্বেগটা হবে সেটাতে মানুষ বুঝতে পারবে যে এই চরিত্রটা এইভাবে এই কথা বলে, জানি আমি, এই জন্য এটা করছে, এবার তার থেকে একটা হাসি উদ্বেগ হচ্ছে। কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা বা কোনো প্রোপাগান্ডা ছবি তো নয় পাটলিগঞ্জের, এটা জাস্ট আ টুল ফর কমেডি ওয়ার্কস। সেটা তো প্রায় সমস্ত রাজনৈতিক দলকেই খোঁচা সমানভাবে দেওয়া হয়েছে, মানে এরকম মানে কাউকে রেখে ঢেকে রাখা হয়নি বা কাউকে পার্টিকুলার সাপোর্ট করা হয়েছে আমাদের মনে হয়নি, প্রত্যেকেই পোক করা হয়েছে, প্রত্যেকেই একটা ব্যাকগ্রাউন্ড দেখানো। আমার অ্যাকচুয়ালি একবার সময় মনে হয়েছে যে এটা এই মানুষের যে মাইন্ডসেট, সাধারণ মানুষের, সেটাই কোথাও রিফ্লেক্ট হচ্ছে, যে তার যে ফ্রাস্ট্রেশন বা তার যে এটা কোথাও কি সেটা রিফ্লেক্ট হচ্ছে। বাট শুভঙ্কর, আমার একটা ক্রিটিসিজম ছিল মানে ছবিটা যখন আমি রিভিউ করেছিলাম সেখানে, যে ছবিটার মধ্যে কমেডি, তুমি ডিফারেন্ট টাইপ অফ কমেডি, মানে যা যা আমরা ফর্মস অফ কমেডি সবই রকম দেখতে পাচ্ছি। মানে কিছু জায়গায় খুব স্ল্যাপস্টিকও যাচ্ছে, খুব অ্যামেচারিশ কার্টুনিশ টাইপের করছে জিনিসটা, কিছু জায়গায় ওয়ার্ড প্লে তো আছেই প্রচুর। কিন্তু ছবিটা কোনো মানে এই যে ওদের যে প্রেমের সম্পর্কটা এবং এই যে বাবা ছেলের মধ্যে একটা তো ডাইনামিক্স আমরা আছে সম্পর্কের মধ্যে, কারণ ছেলে কোনো রোজগার করে না সেভাবে, বাবা চায় একটা পাকাটা মানে ছাদ,
তো এই যে কনফ্লিক্টটা, যে ইমোশনাল কনফ্লিক্টটা, সেটা আমার মনে হচ্ছে ছবিটার মধ্যে মিসিং। এবং প্রেমটাও ওই যে গানের মধ্যে একটু এস্টাবলিশ করতে, তারপরে না ওদের মধ্যে জেনুইন কোনো মোমেন্টস পাইনি, মানে দিতিপ্রিয়া আর সোহমের মধ্যে। তাই জন্য ছবিটা শেষের দিকে গিয়ে যখন মানে একটা যে ওদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, সেই জায়গাটা কোনো ফিল করছি না, মানে কমেডিটা এনজয় করছি। তো তোমার মনে হয়নি যে আমি মানে ছবিটা মানে একটা হয় কি জানে ভিদুই আরোর যে অ্যাপ্রোচটা, যে ছবিটার পুরো মানে ইমোশন করতেই চাইছে না কুন্দন শাহ প্রথম থেকে, একটা মানে আমরা বুঝতেই পারছি এটা পুরো অন্য ওয়ার্ল্ডেই বেস হচ্ছে, কিন্তু তুমি তো ছবির মধ্যে মানে প্রেম রেখেছো, ইমোশন রেখেছো, এবং তুমি চাইছো যে দর্শক রিলেট করুক। তো তাহলে ওই জিনিসটাকে তুমি একটু যদি বেক করতে সময় দিই, যেখানে তোমার ছবির রান টাইম প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি, তো সেটা তোমার মনে হয়েছে কি যে ওখানে হ্যাঁ এটা ছিল 2 ঘন্টা 20 মিনিটটাই আমার মনে হচ্ছিল আজকের দিনের জন্য যথেষ্ট বেশি ডিউরেশন, আরও কম হওয়া উচিত ছিল বলে মনে হচ্ছিল আমার তখন। এই পার্টগুলোকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, কারণ যেহেতু ছবিটার ট্যাগলাইন পাটলিগঞ্জের পুতুল খেলা মজা হবে, আমাদের প্রমিসটা কিন্তু কমেডি প্রমিস ছিল, তাই আমরা খুব নির্দয়ভাবে কিছু জিনিস বাদ দিতে বাধ্য হয়েছি যাতে করে আমরা কমেডিটাকে ফোরগ্রাউন্ডে প্লেস করতে পারি। কমেডি স্যাক্রিফাইস করবো না, বাকি যাই করি, কারণ আমরা প্রমিস করেছি মানুষকে হাসতে ডাকছি আমরা, ফলে আসুন মজা করুন হাসুন, দ্যাট ওয়াজ দ্য রিজন। আচ্ছা শুভঙ্কর দা, কিছু অ্যাক্টরের ক্ষেত্রে হয় যারা হয়তো মানে এমন ফিজিক্যাল অ্যাক্টিং করে যে কমেডিটা খুব ভালো করে বের করে দেয়, যেমন আবার পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে সে ডায়ালগস বলুক বা এমন অ্যাক্টিভিটিস করুক বা কিছু না বলুক, ভগবান দারুণ করে দেবে। যেমন সোহম মজুমদার, সোহমদার কথা বলি, আমার মানে ক্রিটিসিজম নয় এটা, যে আমরা সোহমদাকে ওরকমভাবে কখনো ফিজিক্যাল অ্যাক্টিং করতে দেখিনি। এবার তুমি এটা কীভাবে ভাবো যে এই ক্যারেক্টারটা মানে এ ওরকমভাবে ফিজিক্যাল অ্যাক্টিং করতে পারবে না, তো একে ভালো লাইন্স দিতে হবে, এটাকে একটা বার্ডেন থাকে না তোমার, ওটা পুরোপুরি যখন তৈরি হয়? এই ঘরটাতেই আমরা অ্যাকচুয়ালি মানে এই ঘরটা বলছি, মানে এই প্রসেসটা আমরা ছিলাম হচ্ছে প্রায় কীভাবে বলবো তার বডি ল্যাঙ্গুয়েজ কতটা যাবে, এটা প্রায় আমাদের 40-45 দিনের একটা ওয়ার্কশপ ছিল একটা। আচ্ছা, এই প্রথম দিকেই যে এরকম ছিল তা নয়। আচ্ছা, একরকম ও ভেবেছে, আমি একরকম ইম্প্রোভাইজ হয়েছে, প্র্যাকটিস হয়েছে, হতে বলছে না ঠিক আছে এইটা মনে হচ্ছে এবার এই ডায়লগটা বলার জন্য এই স্পেসটা, এই যে যেইখানটায় দিতিপ্রিয়া একটা ওই রান্নাঘর থেকে বেরিয়ে কথা বলতে হট করে একটা ভাষণের মধ্যে ঢুকে যায়, ভাষণ থেকে বেরিয়ে আছে, ওটা প্রায় ধরা যাক মানে 15-20 দিন শুধু ওরা প্র্যাকটিস হয়েছে কীভাবে কোন ডায়লগ থেকে কীভাবে ঢুকবে, ওটা ঢুকে কীভাবে এটা বেরোবে, ওখান থেকে ফিরে আসবে কী করে, এটা প্র্যাকটিস হয়েছে, নিরন্তর ইম্প্রোভাইজেশন হয়েছে, এবং ডেফিনেটলি ওরা খুব হোমওয়ার্ক করেছে সেটা নিয়ে। আচ্ছা, আমার ছবিতে একটা জায়গা ছিল, আমি সাগরনীল পরোটা নিয়ে বলা করে খুব হেসেছি, প্রসাদ দিয়েছে মানে খেতে দিয়েছে, ওখানে গুজিয়া ল্যাংচা যে জায়গাটা ছিল, মানে এই যে এরকম ধরনের একটা পোক, কিংবা রজতাভ দত্তর সিম্পল যে একটা স্মাইলি বল, মানে ওটা যে পরিমাণ হাসাতে পারে, মানে ওটার উপরে খুব ফোকাসও করা হচ্ছে যে তা নয় বেসিক্যালি, মানে এমনি সিনে করছে। জিনিসটা তো খুব ছোট একটা জিনিস, কিন্তু যেরকম ভাবে ওটার ইম্প্যাক্ট পড়ে, মানে আমার মনে হয় এরকম ধরনের ছোট ছোট জিনিসপত্রগুলো সিম্বলাইজ করে, এগুলো কিভাবে করো তুমি, এগুলো কি মানে আগে থেকে ভাবা না করতে হয় আসলে কি হয় তো, আমাদের তো যখন এই কোনো একটা স্ক্রিপ্ট তৈরি করতে হতো যে কোনো পারফরমেন্সের জন্য, সেই স্ক্রিপ্টটা তখনই তো পছন্দ হবে যে আমার একটা সিম্পল গ্রামার ছিল, সবাইকে বলা ছিল বস সেইটাই আমরা প্রেজেন্ট করবো, যদি তোমাকে 1 মিনিটে 4 বার হাসাতে হবে, 1 মিনিটে তুমি 4 বার একটা মানুষকে হাসাও, সবকটা যে হা লাভটা হতে হবে তা নয়, হা হি হো যাই হোক, কিন্তু 4টা পয়েন্ট আসতে হবে যে পয়েন্টে মানুষ হাসির উদ্রেক হবে মানুষের মধ্যে, সেই রকম স্ক্রিপ্ট আমার কাছে নিয়ে এসো, সেই রকম স্ক্রিপ্ট দেখার পর, সেই রকম স্ক্রিপ্ট অ্যাপ্রুভ করার পর তারপর শুটিংয়ে যাবো বা তৈরি করবো বসে, সেটা এক্ষেত্রে তাই হয়েছে, মানে ওই লেয়ার অ্যাড করার মতো আছে, এইখানটা এইটা একটু দিয়ে বলে বেশি একটু হাসি হয়, মানে এটা লাস্ট মোমেন্টে এসছে এই স্মাইলি বলটা, স্মাইলি বলটা লাস্ট মোমেন্টে ছিল, ওরা একটা স্নায়ুর রোগ আছে, হাত এরকম করে ছিল, কিন্তু এটা জায়গাটা তুমি বারবার স্ক্রিপ্টের কথা বলছি, ইমন চক্রবর্তীর সঙ্গে তুমি স্ক্রিপ্টটা ডেভেলপ করেছো, তার সঙ্গে কোলাবোরেশনটার ব্যাপারে যদি একটু বলো, মানে অ্যাকচুয়ালি মানে হাউ টু রাইট গুড কমেডি, এইটা কোনো গ্রামার তো হয় না এরকমভাবে। আসলে কি হয়, ও যেহেতু একই যে ফ্যামিলি নিয়ে কথা বলছে, ফ্যামিলির ছেলে, ওই টেস্টটা বোঝে, সেই ওয়েভ লেন্থটা ম্যাচ হয় ওর সাথে, এবং এই 5 লাইন বড় ক্ষেত্রে আছে, এইখানটা দেখ ভাই এখানে জমছে না, বস এখানে একটা কিছু করতে হবে, এটা অন্য কিছু টুল আনতে হবে, তবে এখান থেকে বেরোবে এটা, সেইগুলো ফ্যাক্টরগুলো মানে বুঝতে বা বোঝাতে, যদি এতদিন ধরে একসঙ্গে কাজ করেছে, এই টিমটাও তো আমার সঙ্গে প্রতিদিন মানে অনেকদিন ধরে কাজ করেছে। আপনার রাইটার মানে মিরাক্কেলই ছিল, ও পারফর্মার তো, আচ্ছা, ইমন ওয়াজ এ পারফর্মার, ও সিজন 7 এর পারফর্মার ছিল। ব্যক্তি জীবনে একটু হিউমারাস হতে হয়, এটা কি মনে হয়? মজা করতে সবারই ভালো লাগে, এটা ডিফারেন্ট কিছু নয়, সবাই মজা করতে, তোমরাও মজা করতে ভালোবাসো, আমিও মজা করতে ভালোবাসি, মজা তো সবাই করতে ভালোবাসে। না মজা করতে ভালোবাসি, আর আমার জন্য আরো 4 জন মজা পাচ্ছে, এটার মধ্যে তো একটা তফাৎ আছে আর কি। হ্যাঁ সেটা সৌভাগ্যের, যে কাউকে আনন্দ দেওয়া, নির্মল আনন্দ দেওয়া পাওয়া, সেটা সৌভাগ্যের মনে হয়। এবং যখনই আমরা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় বসি,
ওই ঘন ঘন হাসির রোল কিন্তু একটা আসতে থাকে, যে কারণেই হোক, যে শব্দতেই হোক, কিন্তু ওটাও চলতে থাকে আর কি। আর কতটা লাইন্সের উপরে ডিপেন্ড করে আর কতটা অ্যাক্টরদের উপর ডিপেন্ড করে কমেডিটা, মানে কোনটার উপরে একটু পাল্লাটা ভার? ব্যালেন্স, খুব সূক্ষ্ম ব্যালেন্স। মানে ওই কথাটা এই যদি একটু বেশি অন্যভাবে বলা হয় তাহলে হয়তো ওই 5 লাইনটাই ওখানে মরে যাবে। ঠিক ওই লাইনটা আসার আগে যে পজটা নেওয়া উচিত, যেমন ওই যে ওই চরিত্র বলে যে শৈবালের ছেলে এই করেছে, শৈবালের ছেলে করেছে, ওই ছেলে এই করেছে, এটা এর থেকে বেশি হলে কিন্তু শুনতে খারাপ লাগবে। কিন্তু ঢোক গিলে বলা হয়, ঢোক গিলে বলা হয় সে কথা, একটা বয়স্ক মানুষ কথা বলতে গিয়ে ঢোক গিলেছে হয়ে সেটা যদি প্রেজেন্ট হয় তাহলে ঢোক গিলে বলেছে তার মানে এক হয়, আর যে বোঝাচ্ছে মানে অ্যাকচুয়ালি ডায়লগ ছিল পরাণ ব্যানার্জি যেখানে সে সইটা বলে তারপর ঢোকটা গেলেন, এইটাই বললাম। আপনার পছন্দের কমেডি ডিরেক্টর কারা যদি 3 জনের নাম বলেন? মানে বিদেশেরও হতে পারে, ইন্ডিয়ারও হতে পারে, বাংলারও হতে পারে, যে কোনো, মানে অনেক 3 জনের নাম বলা। 5 জন বলুন তাহলে। শুধু কমেডি জনরা বলবো না আমি, আমার তো একটা যদি বলি যে ছোটবেলা থেকে এই কমেডি জনরার প্রতি ভালোবাসা তৈরি হওয়া তো গুপিকাইন বাঘাবাইন দেখে, হিরোরা দেশে দেখে। সুতরাং মানে শুধু যে কমেডির জন্য উনি বিখ্যাত তা তো নন, তো এরকম প্রচুর ছবি যারা আমার গল্প হলো সত্যি আমার খুব পছন্দের কমেডি ছবি একটা। সুতরাং এইভাবে নামটা বলাটা মুশকিল হবে, কিন্তু যা মানে কমেডির জনরার দিকে যা যা হয় সব চেটে পুটে নেওয়ার চেষ্টা করি আর কি, যেরকমই হোক সেটা। আচ্ছা শুভঙ্কর দা, আমাদের একটা অ্যানালিসিস আছে, আমাদের 3 জনে এটা বিশ্বাস করি আমরা, বাংলা যে ছবিগুলো ভালো করে ওয়ার্ক করে সেই ছবিগুলোর মধ্যে না অল্প হলেও কমেডি থাকে, লাউড থাকলেও অল্প হলেও কমেডি থাকে, এবং চেষ্টা করা হয় ফ্যামিলি অডিয়েন্স একটু হাসবে। কিন্তু আমাদের এখানে ভালো আগাগোড়া একটা কমেডি ছবি হয় না, এই ছবিটার জনরাটাই কমেডি। খুব কম হয়, হয়তো একটা বল্লভপুরের রূপকথা এসেছে, পাটলিগঞ্জের পুতুল খেলা এসেছে, কিন্তু সংখ্যাটা খুব কম। কিন্তু একটা সময় এই তুমি যে নামগুলো বললে সব বাংলার ছবি এগুলো, এবং বাংলার যেরকম ধরনের অ্যাক্টর ছিল, তার অভিঘোষ হোক, তার ভানু বন্দ্যোপাধ্যায় হোক, জহর হোক, হ্যাঁ অবশ্যই কমেডি খুব ভালো। এবং যে ছবিগুলোতে চিন্ময় অভিনয় করেছে সবকটা ছবি দারুণ, কমেডি মানে দারুণ, কাকে ছেড়ে কাকে দেখবো আমরা। তো তুমি বলো যে আমাদের এখানে ভালো কমেডি ছবি এখন কেন হয় না? ইভেন ভালো ভালো অ্যাক্টর আমাদের এখানে রয়েছে, দারুণ অ্যাক্টররা রয়েছে, কেন হয় না এটা আমি বলতে পারবো না অনেস্টলি, কারণ এটা তো আমি ওইভাবে অ্যানালিসিস কখনো করিনি। আমার মনে হয় যে কমেডির থেকে অন্য ইমোশন বোধহয় মানুষ বেশি পছন্দ করে। আচ্ছা, বানানোটা কি বেশি ডিফিকাল্ট? মানে কমেডির একটা স্ক্রিপ্ট লেখা, তাতে যত এফোর্ট লাগবে, যত টাইম লাগবে, তার থেকে কি একটা অন্যরকম ড্রামা স্ক্রিপ্ট বা অন্য ধর্মী যে কোনো থ্রিলার ধর্মী স্ক্রিপ্ট বা যে কোনো অন্য জনরাগুলোকে ট্যাপ করা অনেক বেশি ইজি? কারণ ইমোশনাল ছবি মানে হয়তো ওর প্রচণ্ড কান্না পেলো, আমার মোটামুটি পেলো, ওর পেলো না, কিন্তু কমেডিতে ইদার ইট উইল ওয়ার্ক অর নট ওয়ার্ক, মানে 0-1 ব্যাপার আর কি, কোনো আর মাঝামাঝি কিছু নেই। তো সেই জন্য কি আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়? এটা কি বলতো, এটা না যার যার প্র্যাকটিস বলে মনে হয়। আজকে ধরো তুমি মানে আমাদের বাংলা ছবি কিছু ডিরেক্টর তারা থ্রিলার বানিয়ে যাচ্ছেন, তাদেরকে যে জল ভাত, তো সেটাতে তুমি অভ্যস্ত। হ্যাঁ, মানে এই এক ব্যাপার, মিডল অর্ডার ব্যাটসম্যান একরকম হয়, ওপেনার একরকম হয়, টেল এন্ডার একরকম হয়, তো যে যেটাতে অভ্যস্ত, যে ফরম্যাটে। আমার কাছে আমার মানে আমি সহজাত হই কমেডিতে, এটা আমার ভঙ্গি, আমার বলা, আমার ভাবনা, আমার মনে হয় যে আমি অনেক ইজিলি খুব স্বচ্ছন্দের কাজটা করতে পারি। আমি আবার আমার ওই পুরোনো প্রশ্নটাই ফেরত যাচ্ছি। রিসেন্টলি পরেশ রাওয়ালের একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, তো পরেশ রাওয়াল বলছেন যে হেরাফেরি 1-2 দুটোর মধ্যে উনি বলছে হেরাফেরি 1কে উনি এগিয়ে রাখছেন, বলছে ছবি হিসাবে ওটা ভালো, 2তে অনেক প্রবলেম আছে। 2 ইজ আ ভেরি হিউমারাস ফিল্ম, কিন্তু আগেন ওটার ইমোশন নেই। ফার্স্ট পার্টটায় সুনীল শেট্টি ওই যে চাকরিটা পাচ্ছে না, ওর কিন্তু একটা কারণ আছে, এবং তাবু যে ও চাকরিটা নিয়ে নিয়েছে ওরও কিন্তু একটা ইমোশনাল কারণ দেখি, যে বাড়িতে মা প্রায় পাগল হয়ে গেছে। অন্যদিকে আমরা অক্ষয় কুমারকে দেখতে পাচ্ছি, ওরও কিন্তু মাকে মিথ্যা কথা বলে, কিন্তু তারও একটা কারণ আছে, এবং পরেশ রাওয়ালেরও কিছু ইমোশনাল দৃশ্য আছে। তো আমি ওইটাতেই আবার ফেরত যাচ্ছি যে হেরাফেরি 1 কিন্তু একটা কাল্ট ফিল্ম, মানে ফিল্ম হিসাবেও খুব ভালো, প্লাস কমেডি ফিল্ম হিসাবেও ভালো। ফির হেরাফেরি অ্যাজ এ কমেডি ফিল্ম, অ্যাজ এ স্কিড অফ সিনস খুব ভালো, কিন্তু ওটার মধ্যে কোথাও ওই হার্টটা নেই ফির হেরাফেরির মধ্যে। এবার পরেশ রাওয়াল নিজেই বলছেন। তো আগের আমি ওই কোয়েশ্চেনটা ফেরত যাচ্ছি যে আপনার কি মনে হয়েছিল যে আমি যদি ইমোশনটাকে আর একটু রাখতে পারতাম, তাহলে মানে এই ক্যারেক্টারগুলো আমার কাছে, মানে এখন কি হচ্ছে যে মানে এরা যে ক্যারেক্টার্স যাদেরকে দিয়ে আমি হিউমার বার করছি খালি, আর ওখানে হচ্ছে কি একটা রক্ত মাংসের ক্যারেক্টার যে হয়তো সিচুয়েশন পড়ে কমেডিটা হচ্ছে, কিন্তু এই ক্যারেক্টারগুলোর সাথে কোথাও কি আমি মানে কানেক্ট করছি ইমোশনাল লেভেলে আর কি, সেটা কি আপনার মনে হয়েছিল?
রিসেন্ট এক্সাম্পল হচ্ছে ম্যাডগাঁও এক্সপ্রেস, যেখানে ক্যারেক্টারগুলোর লাইফে কিন্তু প্রথম 20-30 মিনিটে আমাদেরকে খুব সুন্দরভাবে আর কি মানে নিমজ্জিত করা হয়। আমরা ওদের যে ইমোশনাল কানেক্টটা সেটা বুঝতে পারি, যে ওদের কি ক্রাইসিস রয়েছে, দুই বন্ধু এগিয়ে গেছে, এক বন্ধু এগোতে পারেনি জীবনে। তারপর কমেডিটা কিকিং করছে 20-30 মিনিট পর থেকে, তারপর থেকে ছবিটা কমেডি ছবি হয়ে যাচ্ছে। মানে সেটার কথাই বোধহয় অরিত্রদা বলতে চাইছে। দেখো সেই অর্থে দেখতে গেলে আমাদেরও কিন্তু ছবিতে রয়েছে, আমাদের কিন্তু মানে অ্যাকচুয়ালি কনফ্লিক্ট শুরু হচ্ছে কিন্তু যখন থেকে ও বউ হয়ে বাড়িতে আসছে এবং তার কাছে একটা প্রস্তাব নিয়ে যাওয়া হচ্ছে তোমাকে দাঁড়াতে হবে। তার আগে পর্যন্ত কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু বাবা ছেলের সম্পর্ক হয়েছে, গ্রামের একটা বিধবা মা তার এই সম্পর্ক হয়েছে, মাঝখানে গুরুদেব তিনি ঘটক করেছেন। কার কি জিওগ্রাফিক্যাল সিচুয়েশন, কার কি অর্থনৈতিক পরিস্থিতি, কে কীভাবে জীবন কাটায় সেটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে প্রথমে। যখন আমরা মেন কনফ্লিক্ট স্টার্ট করছি গল্পে, দেখো তার আগে কিন্তু সবটা বলে দেওয়া হয়েছে, ও একটা বিধবা মেয়ে। না, ওটা অ্যাজ এ ইনফরমেশন এসছে, কিন্তু আমার মনে হচ্ছে মানে ধরুন ও মানে দিতিপ্রিয়ার যে মায়ের চরিত্রটা, মানে সে তো একটা মানে বিধবা মহিলা ছেলে মেয়েকে বিয়ে দিতে যায়, কিন্তু মানে তাকেও একটা হিউমারাস ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে। মানে সে কিন্তু প্রথম থেকে শেষ অবধি খালি কমেডি করছে, তার কিন্তু অন্য যে শেডটা আমরা কিন্তু বুঝতে পারছি না। মানে তারও তো একটা দুঃখ আছে, মানে সে কেন মেয়ের বিয়ে দিয়ে দিতে চায় বা বাধ্য হয়ে বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আমি বলছি মানে হেরাফেরির ওই সিনটা, অক্ষয় কুমারের ওই সিনটাই কিন্তু সিরিয়াসলি ট্রিট করেছে প্রিয়দর্শন। যে অক্ষয় কুমার নিজের মাকে মিথ্যা কথা বলছিল, যে ও বলেন একটা সিন আছে খুব ফেমাস সিন, যে ও বলে যে আমি হ্যাঁ আমার মাকে আমি মিথ্যা কথা বলতে পারি, আমি সবাইকে মিথ্যা কথা বলতে পারি বলে কাঁদতে শুরু করে, তারপরে সবাই এসে ওকে বোঝায়। তো ওটা মানে একটা আমি বলছি যে একটা সিরিয়াস সিন হিসেবে ট্রিট করে, তারপরে ছবিটা আবার কমেডি ট্র্যাকে ফিরছে। কিন্তু আমি ওটাই বলছি আর কি, যে এই যে সেটা কি মনে হয় যে মানে ডেফিনেটলি তোমার মনে হচ্ছে, মানে তো ডেফিনেটলি অনেকেরই হয়তো এটা মনে হয়েছে, সেই জন্য তুমি বলছো কথাটা। বাট আমরা যদি যেই তারে বেঁধেছিলাম ছবিটা, যে তারে বাঁধা ছিল, যে প্রথম থেকেই বিভিন্ন রকমের রসদ, বিভিন্ন রকমের হিউম্যান লাইনগুলো আসবে, তার মধ্যে থেকে আমরা যদি সবটা মজার ছলে দেখতে শুরু করি। সুন্দরবন অঞ্চলে একটা মহিলা যে একটা রান্নার চ্যানেল চালাতে চায় এবং তার কথাবার্তা, তার ওই লাইফস্টাইল, এটা কিন্তু আমি চোখে দেখেছি, এরকম চরিত্র আমি চোখে দেখেছি, এবং ওরকম প্রত্যন্ত জায়গাতেই তার বাড়ি। এবং এই ক্যারেক্টারগুলো কিন্তু বাকি যা ক্যারেক্টার হয়েছে, মানে অনেকেই বুঝতে পেরেছে কাকে কি, কোন ক্যারেক্টার কীভাবে কী এসছে চরিত্রে, কিন্তু বাকি যে ক্যারেক্টারগুলো, এই যে শৈবাল চরিত্রটা, এই চরিত্রটা আমি দেখেছি, এই চরিত্রটা এইভাবে সবাইকে মানে দুনিয়ার সবাইকে মানে ধুয়ে মুখে, মানে তার 5 লাইন লেগেই আছে মুখে, তুমি যে কোনো কথা বলে তোমাকে উল্টে তোমাকে চেটে দিয়ে চলে যাবে। কিন্তু সে বাড়ির ব্যাপারে এসে, নিজের ছেলের ব্যাপারে এসে, সে কিন্তু বাড়ির লোকের কাছে কোনো খারাপ কথা শুনবে না, শুনতে চাইবে না। তো আমি ভেবেছিলাম যে এই ক্যারেক্টারগুলো ইউজুয়াল যা কন্টেন্ট আমরা দেখি তাদের সঙ্গে পরিচিত নয়, এই ক্যারেক্টারগুলো কিন্তু একটু অন্যরকম চরিত্র বলেই এরা কমেডি গল্পে খাপ খায়। আমি ভেবেছিলাম এই চরিত্রগুলো জাস্টিফিকেশান বোধহয় আমাকে জোর করে দিতে হবে না, মানে আমি বোঝাতে পারবো, সেটা সামহাও মিস হয়েছে হয়তো, যে তুমি বলছো কথাটা। না, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে ছবিটা এত বেশি এন্টারটেনিং, যে ইমোশনের যে জায়গাটা, সেটা অরিত্রদার সঙ্গে আমি একমত, কিন্তু সেটা মানে অনেকটা পরে আসে আর কি। মানে ছবিটা এতটা এন্টারটেন করতে পেরেছে, ছবিটা এন্টারটেন কিন্তু করতে পেরেছে, আমি সেটা বলছি। আমি জাস্ট ওইটা জানতে চাইছি যে ওটার পিছনে আর কি ব্যাক অফ দ্য মাইন্ড আপনি ডিসিশনটা মানে কিভাবে নিয়েছিলেন আর কি, মানে যেটা আমার ছবিটা দেখে মনে হচ্ছে সেটা জিজ্ঞেস। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা শুভঙ্কর দা, এই ছবিটার মধ্যে ধরো একটা জায়গা আছে যেখানে একজন নাচ করছে এবং বলছে দেহখানি তুলে ধরো, বিয়েতে অ্যাঙ্কার বলছে না তুলে ধরতে পারলাম না, তো এটা এতটাই আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি না। তো এরকম করে গোটা ছবিতে বহু জায়গা রয়েছে পার্টন পিসেসে, যেখানে খুব হালকা দূরে কমেন্ট্রি হচ্ছে বা একজন পাশ থেকে কিছু বলে চলে গেল, একটা দেওয়াল লিখন রয়েছে। এবার সেগুলো মানে ডিরেক্টর তো জানে যেগুলো সব লোক ধরবে না বা সব লোক দেখবে না, হয়তো 10% কি 5% লোকও ধরবে না, হয়তো ওটা যদি প্রমিনেন্ট করা হতো আরও হয়তো মজাটা বেশি লাগতো বা কিছু, কিন্তু ওটা উপরি রেখে দেওয়া। তো এই যখন সিদ্ধান্তগুলো নেওয়া হয় তখন কি মানে খারাপ লাগার থাকে যে এটা লোকে ধরতে পারবে না, না তখন এটা ইচ্ছা করেই করা যে যারা ধরবে ধরবে? হ্যাঁ, মানে ওইগুলো খুব প্রকট তো, মানে মানে উড হ্যাভ বিন, মানে বিশেষ করে এই যে মরাল পুলিশিংয়ের কথা হচ্ছিল বা এইসবগুলো হচ্ছিল, আমরা নির্বল মজা করতে যে ছোটোবেলায় আমরা এগুলো চোখে দেখেছি, পাড়ার ফাংশনে হয়েছে, কেউ উঠতে গিয়ে কোনো দিদি পড়ে গেছে, এই করেছে, এখন নাকি বলা হবে সেগুলোকে বডি সেমিং বা ইত্যাদি বলে সেটাকে খারাপ করে না, এইগুলো তাহলে প্রকট আনবো না, এগুলো থাক, তুচ্ছনেই থাক। আচ্ছা, যে বোঝার সে বুঝবে, যারা বোঝা বেরিয়ে যাবে। মানে কি সেই জন্যই এই সিদ্ধান্তগুলো, সেই জন্য বলবো না, কারণ এইগুলোর আমার মানে ইয়ে লাগে আর কি, মানে এই আমরা তো সবাই মানে একটাভাবে অভ্যস্ত হয়েছি কিছু রিয়াক্ট করতে, আর এই বয়সে এসে এখন দাঁড়িয়ে একটা বুঝিয়ে যায় কোন রিয়াকশানটায় কীভাবে দিতে হয়, বা একটা কিছু কেউ একটা দেখছে তোমাকে সারাক্ষণ, এরকম একটা থাকে। তো আমার মনে হয় যে
যদি বাই চান্স কাউকে হার্ট করে ফেলে, এটা দরকার নেই। হ্যাঁ, এটাকে আমরা যখন ভাবা হয় তখন তো ওগুলো সব গড় করে আসতে থাকে, তারপর যখন এটা সেটাকে ফিল্টার করা হয়, যখন এইটে যাওয়া হয় না এটা লাউড লাগছে, শুড নট বি, সেটাকে কমিয়ে দেওয়া উচিত। আচ্ছা, একদম একদম যে পিওর ডার্ক কমেডি সেটাকে তুমি কিভাবে দেখো, এবং ডার্ক কমেডি ছবি বানানোর ইচ্ছা আছে বা মনে হয় যে ডার্ক কমেডি ছবি এখন বানানো যেতে পারে? ওইটা তো ডেফিনেটলি বানানো যেতে পারে। না, ডার্ক একদম পিওর ডার্ক কমেডি যেটা আমার মনে হয় না, মানে মানে আমি দিল্লি বেলির মতো ছবি বলছে আমির খান যেরকম প্রডিউস করেছে। লাপাতা লেডিসকে তুমি কি বলবে? লাপাতা লেডিস ফিল গুড নর্মাল কমেডি, মানে নর্মাল ফিল গুড ড্রামা কমেডি। যেটা আমরা যে ওয়েলকাম টু নিয়ে কথা বলছিলাম, ওয়েলকাম টু নিয়ে কথা বলছিলাম, বা হিরাফেরি নিয়ে কথা বলছিলাম আমরা। দেখো, হিরাফেরি 2 যেটা নিয়ে কথা হচ্ছিল, এইটা একটা সমস্যা আমাদের নিজেদের আছে। ইনফ্যাক্ট যখন কোনো হিন্দি চ্যানেলে স্ট্যান্ড আপ কমেডি শো হয়, ওরা যে ল্যাঙ্গুয়েজটা যেভাবে বলে বের করে দিতে পারে আমরা পারি না। কিন্তু বাংলা ভাষার না একটা কৌলিন্য আছে, তো বাংলা ভাষার একটা ওয়েড আছে, তুমি যে কোনো শব্দ যেখানে সেখানে ইউজ করতে পারো না, তাহলে তখনই তুমি সেটা গ্রাম হোক সরও রিজেক্টেড হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দেখবে ওরা খুব লাউড ডেলিভারি করে, লাউড শব্দ বলে বের করে দিতে পারে, কিন্তু ওরা এমন কিছু মানে শব্দ বলে যে শব্দগুলো না বলছি স্ল্যাং শব্দ ওরা বলে, ইংরেজিতে আরো সহজ ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, আমি এটা স্ল্যাংটা বলতে পারে ওরা। কিন্তু তুমি যদি কথার মধ্যে কোথাও একটা শালাও বলো, দেখবে তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে, কারো খারাপ লাগলো কি এটা, কারণ এটা অডিয়েন্সের জন্য বলছি, এটা আমি আমার বন্ধুর সঙ্গে বসে বলছি না, আমি এটা সবার জন্য পরিবেশন করছি, সবাই যাতে এটাকে স্বাদ গ্রহণ করতে পারে সেজন্য তৈরি করছি। তো এইখানে বাঙালি সেন্সিবিলিটি আমি মানে খুব শ্রদ্ধা করি এবং সেইটা মেনে কাজ করার চেষ্টা করি। এবার ডার্ক কমেডি বলতে এমন কিছু নয় যেখানে খুব মানে কি বলবো লাউডেস্ট কিছু হবে, এই লাউড ফর্মটা আমার পছন্দ না একদম। না, আমি সেটার কথা বলছি না। ধরে নাও একটা ক্যারেক্টার মারা গেল, কিন্তু মারা যাওয়াটা খুব ফানি হয়ে গেল। বরফি সিচুয়েশন ডিমান্ড করলে হতে পারে, যদি সেই সিচুয়েশন ডিমান্ড করে স্ক্রিপ্টে, হ্যাঁ হতেই পারে। মানে আমি শুধুমাত্র বিষয়টাকে গালাগালি, মানে যেটা রিসেন্ট কন্ট্রোভার্সি হচ্ছে শুধুমাত্র সেই অ্যাঙ্গেল থেকে। না, বুঝতে পেরেছি হার্ড কোনো কন্টেন্টকে সেটাকে একটা অন্য ছলে দেখানো। পাটালিগঞ্জের পুতুল খেলা তাই হয়েছে, মানে একটা বৌমা ঘরে এসছে, বৌমা আলাদা দিকে, ছেলে একদিকে, বাবা একদিকে, একটা বিয়ে হওয়ার পরে নতুন একটা ফ্যামিলি যাদের স্বপ্ন ছাদ করবে, তিনজনই বাড়ির বাইরে হয়ে গেল। ফ্যামিলি 3টে ক্যারেক্টারের জন্য ডার্ক, ওইটা অডিয়েন্সের জন্য না হলেও। আচ্ছা শুভঙ্কর, এরপরে ছবি করলে কি মানে এই যে নিজের কমফর্ট জোনটা, তুমি যেহেতু এটার উপরে এতদিন ধরে কাজ করছো টেলিভিশনে, তোমার সেট অফ রাইটার্সও রেডি আছে, এতজন আছে চেনা পরিচিত, তুমি অ্যাক্টার্সও নিয়েছো এমন যাদের সাথে তুমি আগে কাজ করো। দিদি প্রিয়ার সঙ্গে প্রথম কাজ করেছি, হ্যাঁ, বাট প্রথম কাজ করলাম। রনিদা, পরানদা, মির্দা রয়েছে একটা ক্যামিও, বাট এদের সবার সাথে তোমার প্রচুর মানে ভালো ফ্রিকোয়েন্সি আছে, পার্সোনাল লেভেলে বন্ধুত্ব হয়। কিন্তু তুমি কি এর পরে যে ছবি প্রথম কথা যে তুমি একটু রেগুলারলি ছবি করবে কিনা প্রথম, আর সেকেন্ড হচ্ছে কি যে তুমি করলে কি এবার এই জনরাটা থেকে বেরিয়ে কিছু মানে যে আমি এবার একটু এটা ট্রাই করে দেখি, ওটা ট্রাই করে দেখি, যে আমি ওটাতেও বলতে। দেখো এইভাবে হয়, এইভাবে আমি ভাবি না, আমি ভাবি যে একটা কিছু না, ধরো তোমাকে না যে কোনো কিছুই তোমাকে যদি ফার্স্ট টাইম হিট করে না, সাবাস, যদি এরকম কিছুটা আসে দেখবে ওটা অটোমেটিক্যালি তুমি তার সঙ্গে অ্যাসোসিয়েশন হবেই, তার যাই হোক সেটা ইন টার্মস অফ জাগতিক বা পার্থিব বাইরের কোনো জগৎ হলো কোনো কিছু একটু এরকম ওয়াও আসতে হবে একটা। আচ্ছা এই গল্পটার মধ্যে একটা ওয়াও আছে, আচ্ছা এইটার মধ্যে একটা মানে একটা ব্যাপার আছে যেটা আমার ভালো লাগবে এটাকে তৈরি করতে, বা এই ফুলটা দেখলাম এই ফুলটা এরকম কালারের হয়, এটা চারা আমি বাড়িতে গিয়ে পুঁততে পারি, আমি একটা গাছ তৈরি করতে পারি এখান থেকে, স্টাফ লাইক দ্যাট অনলি। মানে সেটা রোম্যান্টিক হতে পারে, সেটা মানে কমেডি তো আমার সবসময় খুব পছন্দের হতে পারে, তো সেই গল্পটার মধ্যে পেতে হবে একটা ভালো। আচ্ছা কমেডি তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে অ্যাক্টরদের উপরেও ডিপেন্ড, অবশ্যই সকলেই জানি সেটা, অবশ্যই। তুমি একটু আগেই বলে যে দিতিপ্রিয়ার সঙ্গে তুমি এটা প্রথম তোমার কাজ, তো কি করে তুমি নিশ্চিত হলে যে হ্যাঁ আমি দিতিপ্রিয়ার থেকে কাজটা উদ্ধার করে নিতে পারবো, যে সে প্রপার ডেলিভার করবে? কারণ দিতিপ্রিয়া কিন্তু মানে দর্শক মহলে খুব একজন ভালো অ্যাক্ট্রেস, মানে এটা আমি একদম ফ্যাক্ট বলছি আর কি, খুব ভালো অ্যাক্ট্রেস হিসেবে যে খুব কনসিডার হয় সেরকম নয়, যে একদম এলো এবং মানে সেটা ডিরেক্টরের দিক থেকে সেই কনফিডেন্সের জায়গাটা, তো সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখেছিলে, মানে তুমি সিলেকশন করলে কেন? এবং অ্যাকচুয়ালি যদিও সৌমের কথা এখানে বলতে হবে যে সে কিন্তু অ্যাকচুয়ালি ভালো কমেডি করেছে, মানে বেশ কিছু ছবিতে দিলখুশে তার কমেডি অ্যাকচুয়ালি ভালো ছিল, তো দিতিপ্রিয়ার কাস্টিংটা কেন? এবং আরেকটা সিন আমার যেখানে অ্যাকচুয়ালি দিতিপ্রিয়ার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, সেই সিনটা কিভাবে তাকে ব্রিফ করেছিলেন নিয়ে যদি বলো, পতির পুণ্যে সতীর পুণ্য, ওখানে যে একটা ইমোশনাল ট্রানজিশনটা, ওই স্পিচটাই বলছিলাম, ওটাই 15 দিন আমরা রিহার্সাল করেছি, ওটাই বলছি। আচ্ছা আচ্ছা, মানে ওইটা খুব কঠিন ছিল, কারণ এটা একমাত্র মানে এটা রাইট ডেলিভারি, পজ, প্রিসিশন, এই সবটা
আমি বলেছি ইমন যেভাবে স্ক্রিপ্টটা পড়ছে তুই সেটা ফলো কর, দিদি ভাইকে বলেছি ইমন যেভাবে স্ক্রিপ্টটা পড়ছে, কারণ ইমন তো নিজের একজন পারফর্মার। আর প্রথমত এই স্ক্রিপ্টটা যখন পড়া হয়েছে, 3-4টে সেশনে পড়া হয়েছে, ইনক্লুডিং কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে পড়া হয়েছে, তো প্রত্যেকটা জায়গায় এমন রেসপন্স করেছে হাসিতে, সেইখানে তো ডেফিনেটলি মনে হয়েছে যে পাঁচটা ঠিক আছে, যে সব রকম মানুষই হাসছে। অবাঙালি একজন টেকনিশিয়ান তিনিও হাসছেন, আবার যারা বাঙালি বাচ্চা মানে বয়সে ছোট শিল্পী, বয়সে বড় শিল্পী, তারা সবাই হাসছেন। তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, মানে সবাইকে একটা নিয়ে যেতে পারছি গল্পটার সঙ্গে। তো দিদিপিয়ার ক্ষেত্রেও দিদিপিয়ার কিছু কাজ আমি দেখেছিলাম, ও একটা অন্য ভাষায় কথা বলতো, একটা সিরিয়াল করতো, একটা সিরিয়াল অন্য ভাষায়, এবং সেখানেও কিন্তু ওর ওই ডায়লগ ডেলিভারিটা, আর আমার যে সুন্দরবনের বড় হওয়া মেয়ের ডায়লগ ডেলিভারিটা, তার সঙ্গে আমি কিছুটা আদল পেয়েছিলাম, যেটা কে দিয়ে ভেবেছিলাম যে ট্রাই করি একবার। ও এসছে, প্রচুর সময় দিয়েছে, তারপর এই কলকাতায় আসার পর, মানে বিয়ে হয়ে আসার পরে এখানে একটা অন্যরকম ভাষা তৈরি হয়েছে, এবং সেখানে যা সিচুয়েশান যা ফেস করেছে, সেই ওয়াইজ এই প্র্যাকটিসগুলো প্রত্যেকটা খুব কাজে দিয়েছে, যে সময় ওরা দিয়েছে। এখানে এসে সোম দিতিপ্রিয়া এসেও একসঙ্গে রিহার্সাল করেছে, বিশেষ করে ওই সিকোয়েন্সটা যখন ওই বলে না যে তোমার টোনার একটু দেখাবে, ওটা পুরো সেট করতে হয়েছে বসে, যে কি টাইমিংয়ে হলে ওটা হচ্ছে। আচ্ছা শুভঙ্কর দা, এই ছবিটা যেটা শুরুতে অরিত্র বললো ক্রিটিক্যালি অ্যাক্লেম হয়েছে, তুমি বললে যে বেশি দিন চললে ভালো লাগতো, তো আমরা দেখলাম ছবিটা নিয়ে সবাই যারা দেখেছে, দর্শক মহলে ছবিটার প্রশংসা হয় যারা দেখেছে, কিন্তু লোক দেখেছেও খুব কম, এবং ছবিটা সিনেমা হলে স্টে করেছে খুব কম। তো এটা আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা তো এত ছবি রিভিউ করো, তোমরা ছবি করলে, তোমার ছবি দেখলে, তোমাদের রিভিউগুলো আমি শুনলাম, দেখলাম, তোমাদের কি মনে হয় কেন এরকম হলো? দেখো, আমার অ্যানালাইসিস হচ্ছে, আমি লাস্ট কয়েক বছর ধরে দেখছি বাংলা সিনেমার বক্স অফিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব প্রমোশন নির্ভর হয়ে গেছে। ভালো করে মানে মানুষকে ছবিটার সম্পর্কে আর কি, প্রথম কথা হচ্ছে কাস্টিং এমন একটা দরকার, মানে দেখবে কিছু শিল্পীরই ছবি চলে, সকলের যে ছবি চলে, কিছু প্রোডাকশন হাউসের ছবি চলে। আমরা এটা নিয়ে আগের দিন আলোচনা করছিলাম, আমরা আগের দিন কথা বলছিলাম, তখন আমরা বলছিলাম যে এই তো পরপর এই ছবিগুলো চললো, এবং জানুয়ারি মাসের এন্ড থেকে কয়েকটা ছবি এলো, সেই ছবিগুলো একটা মাল্টিপ্লেক্সের ডিসেন্ট ব্যবসা করেছে, সেগুলো ভালো চলছে, আমরাই কথা বলছিলাম। তখন আমি বললাম যে ছবিটা চলা উচিত ছিল, সেটা হচ্ছে পাটলিগঞ্জের পুতুল খেলা। আমাদের আলোচনাটা দেখো, তিনি এই কথা দিয়ে আছে। তো হ্যাঁ, তো যেহেতু এই ছবিটা আমার একটা প্রোডাকশন হাউস থেকে আসছে, এই প্রোডাকশন হাউসে কিন্তু কথামৃতর মতো সাকসেসফুল ছবি আছে, আমরাও এটা আশা করেছিলাম। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কিছু রেগুলার প্রোডাকশন হাউস আছে যাদের বছরে 4টে বা 5টা ছবি আসছে, এবং তাদের যেরকমভাবে প্রমোশন হচ্ছে, তাদের সিনেমা হলেও তো দেখছে যে এই হলে আমাদের এই হাউসের ছবি এসেছে একটা আগে, এই ছবিটা এই ব্যানারের ছবি ভালো ওয়ার্ক করেছে, এদের প্রাইম টাইম শোটা দেওয়া যায়। তো এরকম অনেকগুলো দিক রয়েছে, প্রমোশন তো অবশ্যই রয়েছে, কাস্টের মুখ রয়েছে। আর আমার মনে হয় যদি অডিয়েন্সের কাছে, সাধারণ যে অডিয়েন্স যারা বাংলা ছবি দেখতে যায়, তারা যদি অবগত থাকে না যে এই ছবিটা আসছে আগামী সপ্তাহে, এটা খুব ম্যাটার করে। একটা হোর্ডিং হোক, যেভাবে হোক, প্রমোশন হোক, অডিয়েন্স জানবে যে ছবিটা আসছে। হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, আমি বেসিক্যালি তো মানে কন্টেন্টের লোক, তোমরা কন্টেন্ট তৈরি করো অনেক, তোমরা জানো। আমি এটুকুই পারি, আমাকে একটা গল্প যখন নিয়ে আমি প্রডিউসারকে অ্যাপ্রোচ করলাম যে এটা নিয়ে ছবি করলে ভালো হয়, আপনারা দেখুন, বা ওনারা বললেন হ্যাঁ এটা নিয়ে ছবি করলে ভালো হয়, এরপর থেকে আমার কাজ ছিল যে এই প্রত্যেকটা চরিত্রকে মানে নির্বাচন করা, তাদেরকে দিয়ে অভিনয়টা করানো, এবং একটা গল্প বলার চেষ্টা করা, যেটা অধিকাংশ মানুষ দেখবে। পরিচালক হিসেবে তো আমি এটাই পারি করতে, এর বাইরে তো পারি না। এবার তাহলে আমাকে বাংলা ছবি বানাতে গেলে যদি শিখতে হয়, আগে কী করে আমাকে প্রমোশনটা আগে করতে হবে সেটা জানতে হবে, কোন প্রোডাকশন হাউসে ছবি করলে সেই ছবিটা চলবে, এগুলো হিসেব করতে হবে আমাকে। না, অ্যাকচুয়ালি তো আমার বিশ্বাস এখন এরকম হয়ে গেছে যে মার্কেট কিভাবে করব এইটা কষে নিয়ে তারপর ছবি অনবোর্ড হচ্ছে। মানে আমাদের এখানে বোধহয় এটাই হয়, মানে ছবি মানে মার্কেটিং দেখে যে ছবিগুলো সফল হচ্ছে, সেগুলো মার্কেটিং দেখে কিন্তু সেটা পরিষ্কার মানে ব্যাক ক্যালকুলেশনটা করে নেওয়া যায়, যেটা অনবোর্ডই বা হয়তো ছবিটা বানানোর সময় থেকেই মার্কেটিংটাও মানে 1 বছর ধরে প্ল্যান। আমি নাম করেই বলছি, মানে বহুরূপী ছবিটা যে লেভেলে প্রমোশন হয়েছিল, ওটা বোঝা যাচ্ছে যে ওর মার্কেটিংটাও কিন্তু ইকুয়ালি মানে পাশাপাশি প্ল্যান করেছে, যে আমি এইভাবে সেজে যাব, এই করবো, মানে পুরোটা আর কি ছকা ছিল আর কি, মানে ম্যাথামেটিক্স করেই নেবেছে আর কি। এবং হলে মানে তোমার কি মনে হয় যে এই যে কথা হচ্ছিল ভালো বাংলা ছবি নিয়ে কথা হচ্ছিল, মানে ছবি ভালো হলে যে চলবে এরকম কোনো ব্যাপার না না না, এটা কেন হয়েছে এটা আমি বলছি। এটা আগে কিছু বছর আগে অবধি ছিল, মানে আমি দেখবেন আমি রিভিউতে বলেছিলাম যে ইন্ডাস্ট্রি নতুন একজন অনিক দত্ত পেলো, আমি রিভিউতে এরকম একটা কথা বলেছিলাম, কারণ আমার মনে হয়েছিল ভূতের ভবিষ্যতে যে একটা মানে কন্টিনিউসলি এন্টারটেইনিং ব্যাপার ছিল, সেটা পাটালিগঞ্জের পুতুল খেলা প্লাস স্যাটায়ার।
কিন্তু ভূতের ভবিষ্যতের সময় বাংলার একটা অডিয়েন্স রানিং ছিল, মানে তারা হলে যেত বাংলা ছবি দেখতে, 2011-12 সালের কথা বলছি। এবার কি হয়েছে, ভূতের ভবিষ্যৎ ফার্স্ট উইকে চলেনি, তারপরে সেকেন্ড উইক থেকে পিক আপ নিয়েছিল। প্রথম কথা, এখন এতদিন রিটেন করবে না, যদি পুরো ফার্স্ট উইকটা ফাঁকা যায় সেকেন্ড উইকে রিটেন করবে না, হল থেকে শো নেবে যাবে। সেকেন্ড হচ্ছে কি, এই যে আমি গিয়ে একটা ছবিকে চান্স দেবো, তখন তো অনেক দত্ত স্টার ছিল না, মানে এখন তো তার নামে ছবি চলে, বাট তখন তো তিনি স্টার ছিলেন না। হ্যাঁ, তো এবার দর্শক এই যে একটা ট্রাই করে দেখবো, এই যে সোহম এখনো তো এখানে অ্যাজ সাচ স্টার তো হয়নি, এবার এই যে ছবিটাকে আমি ট্রাই করে দেখবো বা ঢুকবো, হয়তো স্যাটারডে সানডে পাটালিগঞ্জে পুতুল খেল, কারণ আমার একটা বন্ধু আছে, ও বললো যে বারাসাতে দেখেছে, কিন্তু ও দেখেছে হাউসফুল জায়গাতে। এবার এই যে ট্রাই করবো, এই ট্রাই করার সংখ্যাটা কমে গেছে, মানে বাংলা ছবি থেকে অনেক দর্শক বিমুখ এমনিই হয়ে গেছে, মানে হলের কথাটা বলছি, টেলিভিশন ওটিটিতে আছে এখনো, কিন্তু হল থেকে বিমুখ হয়ে গেছে। সেটার কারণটা কিন্তু কোথাও একটা আমার মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিজেই তারা এমন ছবি দর্শককে দিয়েছে, এতবার তারা ঠকেছে, যে তারা এখন আর নতুন কিছু ট্রাই করা তাদের এখন মনে হচ্ছে যে মেবি ধরো পাটালিগঞ্জে পুতুল খেলা যে সময় মুক্তি পেয়েছে, তারা ভাবছে যে আচ্ছা ঠিক আছে সৃজিত মুখার্জির একটা ছবি আসছে, ওইটা দেখতে যাবো 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পর ওটা দেখতে যাবো। এখন পাটালিগঞ্জটা আমি রিস্ক নিতে পারছি না, মানে আমি শিওর হতে পারছি না, এতবার ঠকেছি গিয়ে আবার ঠকে যেতে পারি। টিকিটের দামও 180 টাকা 200 টাকা হয়ে গেছে, মেবি তারা রিস্কটা নিচ্ছে না। আমাদের তো আমি 3 জনেরই দেখেছি, আমাদের তো কমেন্ট বক্স ভরে গেছে যে দেখে এসেছি খুব ভালো লেগেছে, তার মানে ভালো লাগছে দর্শকের, তারপরে কেন আমাদের পাটলিগঞ্জের পুতুল খেলার রিভিউতে তুমি কমেন্টগুলো দেখো, সেখানে লোকের কমেন্ট এরকম যে বহুদিন পর একটা ভালো বাংলা ছবি দেখলাম, মানে অডিয়েন্স যখনই কথাটা বলছে বহুদিন পর, তার মানে এই অডিয়েন্সটা বাংলা ছবি দেখে এবং সে দেখে দেখে হতাশ হয়েছে। সে যদি আগে বছরে 12খানা ছবি দেখতো, এখন 4টে দেখছে, এরপর হয়তো একটাই গিয়ে ঠেকবে যে আমি এই ছবিটার রিভিউ শুনলাম বা এই ছবিটা, এবং সেটা তখন সে বাঁচবে। এবার তখন কি একটা ইভেন্ট ফিল্মের দিকে সে তাকাবে, যে যদি আমি বছরে একটাই বাংলা ছবি দেখি, তাহলে আমি সব থেকে হাইপ কোনটা হচ্ছে ইভেন্ট ফিল্ম, যাকে আমরা বলি না, যাকে হলিউডের ভাষায় সামার ব্লকবাস্টার বলে, এখানে হচ্ছে পুজোর ছবি বা সেপ্টেম্বর মাসে একটা ছবি আসছে, সেই ছবিটা যত ভালোই ছবি হোক না কেন, তার সামনে একটা চ্যালেঞ্জ থাকবে যে পুজোর 4টে ছবি বাঙালি দেখবে। সে আগে সেপ্টেম্বর মাসে যদি সেরকম স্টার কাস্ট না থাকে, সে সহজে রিস্ক নেবে না হলে যাওয়ার। স্টার কাস্ট থাকলেও হবে না অনেক সময়, মানে এখন যা অবস্থা এসে দাঁড়িয়েছে, সে দুর্গা পুজোতেই যাবে। যেটা সাগরনীল বললো আমি পুরোপুরি একমত, যে আমাদের এখানে মানে অডিয়েন্সকে তারা লম্বা সময় অবধি টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয়েছে অডিয়েন্সকে, কারণ অডিটরি টাইমটা বলছে ওই 2010, 11, 12, দেখো সেই সময় কিন্তু যে একদম মেইন স্ট্রিম যে ছবি, সেই ছবিটা মিনিমাম ব্যবসা দিচ্ছে, যেই সময় হচ্ছে ভূতের ভবিষ্যৎ ভালো ব্যবসা করছে, সেই সময় আবার বোমকেশ আবিরের যেটা অনিয়ত্ত বাণিজ্য, সেই ছবিটা সেকেন্ড উইকে ভালো ব্যবসা করছে, তারপর আস্তে আস্তে পড়েছে। তারপরে সেই সময় শিবুদা ইচ্ছে দিচ্ছে, সৃজিতদার অটোগ্রাফ, ওয়ার্ড অফ মাউথ বলে বিষয়টা না থাকলে তো উইন্ডোজ প্রোডাকশন গ্রোই করতো। আর সিঙ্গেল স্ক্রিন ভালো জায়গায় ছিল, এর থেকে তো বেটার জায়গাতেই ছিল। সেটা আমি 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 এইটা অ্যাকচুয়ালি আমি শিখতে চাই, তোমার থেকে জানতে চাই, কারণ তোমরা বেশি প্রো এটা আমি একদমই জানি না। এইরকম একটা কমেন্ট পাওয়ার পর ইভেন আমি পার্সোনালি আমার কিছু জন থাকে যারা আমার ক্রিটিসাইজ করে বলেই আমাকে তাদের সঙ্গে মানে বন্ধুত্ব রাখি। আমি যে কোনো কাজ আমার কি খারাপ বল আমার খারাপ লেগেছে আমার জানতে হবে, কারণ আমি তো ইনটু দ্য শো, আমি তো তার ভিতরে রয়েছি, আমি দেখতে পাচ্ছি না তো, কারণ আমার তো হতেই পারে আমি এটা মিস করেছি এটাকে। আমি এই পাটলিগঞ্জে পুতুল খেলা ছবিটা নিয়ে একটা কোনো নেগেটিভ কমেন্ট কারোর কাছ থেকে পাইনি। ইভেন যারা আমার টেলিভিশন শোতে করে সমালোচনা করে এটা না হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, আমি শুনি, আমি রেকটিফাই করার চেষ্টা করি, যেগুলো ওরা না ঠিক আছে ভুল বলছে শুনলাম না, কিন্তু নট আ সিঙ্গেল পার্সন, নট আ সিঙ্গেল আলোচনার জায়গা যেখান থেকে আমাকে কেউ বলেছে যে এটা না, এটা ছবিটা ভালো লাগেনি, দেখার মতো নয়। তারপরও মানুষ হলে গেল না কেন, এই ইকুয়েশনটা আমি এখন বুঝতেই পারছি না। আমি 95% বাংলা ছবি আমাকে কাজের জন্য রিভিউ করতে হয়, আমাকে হলে গিয়ে দেখতে হয়, এবং আমি হাতে গুনে বছরে 3-4টে বাংলা সিনেমার এতটা প্রশংসা করতে পারি যতটা পাটালিগঞ্জের অ্যাকচুয়ালি করেছি। তো আমি স্ট্রংলি বিলিভ করি যে ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে যখন আসবে বা টেলিভিশনে যখন আসবে, তখন সেখানে ছবিটা হিট হবে। মানে একটা না একটা সময় এই ছবিটা ডেফিনেটলি অডিয়েন্সের মানে রেকগনিশন পাবে। এখন ওটিটিতে কবে আসছে, মানে এখান থেকে একটা ভালো প্রশ্ন যে ওটিটিতে এই ছবিটা তোমরা কবে প্ল্যান করছো, কারণ এই ছবিটা কিন্তু বাঙালি দেখবে, মানে এরকম নয় যে হয়তো কালেকশনটা হলো না, সেটা আনফর্চুনেট ব্যাপার, কিন্তু ছবিটা কিন্তু মানে তার মানে হারিয়ে যাচ্ছে না, অন্তত আমার এখন অবধি তাই বিশ্বাস। কিন্তু বাণিজ্যিক বিষয়টা একটা ভীষণই মানে ছবিটা তৈরি করতে একটা অঙ্ক খরচ হয়েছে, সেই অঙ্কের সঙ্গে প্যারিটির ব্যাপার আছে, তারপর ডিসিশন হবে যে কোথায় যাবে বিষয়টা। বাট আচ্ছা শুভঙ্কর, এখানে আমার একটা জিজ্ঞাসা, এই ছবিটা কি নন্দনে মুক্তি পেয়েছিল? না, নন্দন তো পুরো বন্ধ লাস্ট 2 মাস 2.5 মাস।
তাও একটা কি হয়, যেমন হচ্ছে মানিকবাবুর মেঘ ছবিটা, ওই ছবিটা কিন্তু একটা লম্বা সময় নন্দনের সাপোর্টটা পেয়েছিল। আমার বিশ্বাস এই ছবিটা যদি মুক্তি পেত নন্দন আর রাধা স্টুডিওতে, এই ছবিটা একটা অডিয়েন্স থাকতো। আর এই টিকিট প্রাইসটা একটা ম্যাটার, কারণ টিকিট প্রাইস কি হয় লোকে না মানে এটা মানে কিছু করার নেই যে আমি 180 টাকা কি 200 টাকা বাংলা ছবির পিছনে খরচা করবো না, যদিও 100 টাকার মধ্যে হয় 50 টাকা 70 টাকা আমি ট্রাই করতে পারি। আমি 180 টাকা টিকিট মূল্যে 180 কোটির ছবি পাচ্ছি বাইরের, সেখানে 200 টাকা পেলে মানে একটা হল। এই ছবিটা যদি নন্দনে থাকতো আমার মনে হয়, যেটা মানিকবাবুর মেঘের ক্ষেত্রে হয়েছে, 7 সপ্তাহ ওখানে চলেছে, অডিয়েন্সটা তৈরি হয়ে গেছিল, ভালো রিভিউজ বা শুধু ইয়ে দিতে অডিয়েন্সটা আসছিল, আর বাংলা ছবি লোকে দেখে। সেই সময় তো পেলাম না আমরা স্কোপটা। মানে এটা মানে আপনার দিক থেকে কোনো ইয়ে নেই, মানে মার্কেটটা এরকম হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি আমরাও খুব মানে একটা হতাশ হয়, আমরা একদিক থেকে হতাশ। এই ছবি আমরা তো বাংলা ছবি দেখি, তো আমাদের মনে হয় যে যদি একটা ভালো বাংলা ছবি আবার বক্স অফিসে পারফরমেন্স করে, সেটা একটা খুব ভালো মেসেজ যাচ্ছে অডিয়েন্সের কাছে, ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে, তাহলে সেরকম ভালো বাংলা ছবি আরও প্রডিউসাররা ব্যাক করবে, এবং সেটা মানে একটা সময় আমরাও চাই যে 5 বছর বাদে এরকম সময় আসুক যেখানে আমরা একটু হলে গিয়ে খুশি হব। মানে শুধু তো আমরা রিভিউ করবো বলে যাই সেরকম নয়, আমরা তো সিনেমার দর্শক প্রাইমারি। মানে একটা যে আমি 2 ঘন্টা 20 মিনিট কিছু দেখছি, আমরা তো এন্টারটেনমেন্ট চাই। মানে আমি যদি ব্লান্ট হয়ে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে নাম করা উচিত না, বাট মানে দেখছি মানে বুঝতে পারছি যে ছবিটা এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, কিন্তু মানে কোনো রকম কিছুর মধ্যে তার মধ্যে কিছু নেই। মানে আমি আর ও এরকম একসাথে হয়েছে কি, আমিও গেছি ও গেছে, আমরা দুজনে বসে আছি, তখন আর কি এতটাই বোর হয়ে যাচ্ছে, এবার নিজেদের মধ্যে খিল্লি করছি। এবার বুঝতে কমেডি ছবি দেখতে গেছি, এমন হয়েছে আমরা একটা মানে বন্ধুরা 4-5 জন মিলে চলে গেছি, আর ছবিটার ব্যাপারটা কি ছিল আমি ছবিটার নাম নেবো না, একটা বড় ছবি সিকুয়েল ছিল, বাংলা ছবি ছিল। ছবিটা ওরা বলে দিয়েছিল যে যদি হলে 5 জন না হয় চালাবে না, তো আমি আমার 5টা বন্ধুকে নিয়ে গেছি। এবার কমেডি ছবি দেখে হাসি পাচ্ছে না, আমরা তখন নিজেরা খিল্লি করছি নিজেদের, এবং ওইখানে যা হচ্ছে ওর থেকে বেশি আমরাই হাসছি, এবং যে লাইটসম্যান ছিল সে আমাদের কথায় হাসছে। গোটা ছবিটা পুরো ফ্ল্যাট চলছে, কিন্তু যখন পাটলিগঞ্জের পুতুল খেলা দেখেছি আমি মানে জেনুইনলি বলতে আমি ভীষণ হেসেছি, খুব মজার একটা ছবি। তো সেই ছবিটি যদি পারফর্ম না করতে পারে, আমি যে কারণে তোমায় কল করেছিলাম, এটা হয় না যে আমি কোনো ছবি ভালো লাগলো ঠিক আছে ভালো লাগলো, কিন্তু যখন কোনো ছবি খুব ভালো লাগে মনে হয় যে পরিচালকের সাথে পরিচিতি যখন নেই আমার, বা কথা বলি সামনাসামনি দেখা হলে তাকে বলি যে কাজটা সত্যি ভালো, কারণ আমি তো তোমাকে চিনতাম না পার্সোনালি। তো এটাই ডেফিনেটলি ফোন করেছিলাম মনে আছে আমার। আর কি কোভিডের আগে অবধি না এটা মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল একটা রিলেশন ছিল, যে এই ছবিটা যদি ভালো হচ্ছে তার মানে এটা পারফর্ম করছে। আর এখন হয়ে গেছে না বাংলা ছবির ক্ষেত্রে, এটা বাইরের ছবির ক্ষেত্রে এখনো আছে যে ছবি খারাপ হলে ক্র্যাশও করে, মানে হয়তো ওপেনিং নিল স্টারের জন্য কিন্তু ক্র্যাশও করে শনিবার রবিবারের মধ্যে, বন্ডেড ফেল করবে। হ্যাঁ, কিন্তু সাউথের বড় ছবির ক্ষেত্রেও কিন্তু হয়, মানে কামাল হাসানের ইন্ডিয়ান 2 ছবিটা পুরো পড়ে গেল। কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে মানে এইরকম আমরা দেখছি যে প্রচণ্ড খারাপ ছবি, মানে রাইটিং লেভেল মানে বোঝাই যাচ্ছে স্ক্রিপ্টটা মানে যা হোক তা হোক করে লেখা, অভিনয় টভিনয় মেকিং টেকিং কিছুই ভালো না, কিন্তু সেই ছবিটা হঠাৎ করে চলছে। এবার আমরা ঠিক মেলাতে পারছি না, এবার আমি জানি না মেকার্সরাও মেলাতে পারছে কিনা যে এই ছবিটা কী করে হলো, মানে এটা একটা গ্যামলিংয়ের মতো লেগে গেছে, আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু যে মানে একটা ভালো ছবি বানালে যে ভালো হবে, মানে আপনি তো এই যে কি রিহার্সাল করেছেন এই করছেন এটাই তো প্রসেস, কিন্তু আপনি দেখছেন যে এবার কিভাবে খারাপ ছবি বানাবো যাতে চলে, মানে আমি সব শিখতে চাই, আমি বুঝতে চাই সিরিয়াসলি, মানে আমি মানে অবাক হয়ে গেলাম, মানে গড নোজ কী করে কী হলো। ইনফ্যাক্ট আলটিমেট তো অডিয়েন্স, এটা তো মানতেই হবে, অডিয়েন্স যদি হলে এসে দেখে তবে ছবি হিট, নাহলে ছবি হিট নয়। বাট নট আ সিঙ্গেল পার্সন, নট আ সিঙ্গেল মানে কন্টেন্ট সাইট কেউ বলেছে ছবিটাকে একটা দিক থেকে খারাপ না। আমার কিন্তু মনে হয় না যে অডিয়েন্স হলে এসে না দেখলি, হ্যাঁ ডেফিনেটলি বক্স অফিস হিট যেটাকে আমরা বলি সেটা নয়, কিন্তু কাল্ট তো এইভাবেই হয় যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সফল হয়নি বক্স অফিসে, কিন্তু পরবর্তীতে হ্যাঁ ইনফ্যাক্ট এটা একটা ভালো কথা বললে তুমি, সেটা হচ্ছে যে পরন্দা একই কথা বলেছেন, পরন্দা বললেন যে তোর কি মনে হয়, আমাকে তুই বলেন। দেখো আমরা তো সবাই দেখেছি এতবার, আমরা সবাই রিহার্সাল করেছি, আমরা শ্যুট করেছি, আমরা কনফিডেন্ট হয়েই করেছি, তো আমরা তো আমাদের কাছে ঠিক করেছি, ওই চেপে যাক, ঠিক সময় ঠিক উত্তর পেয়ে যাবে। কারণ আন্দাজ আপনা এর থেকে বড় উদাহরণ হয় না, এত ভালো একটা ছবি, সেই ছবিটা সেই সময় মানে ছোটে চলেনি, বক্স অফিসে চলেনি। আর যে প্র্যাকটিসটা এখন হিন্দিতে শুরু হচ্ছে, যে তুম্বার ছবিটা যখন অ্যাকচুয়ালি রিলিজ করেছিল ফ্লপ হয়েছিল, রিলিজে কিন্তু সুপারহিট হয়েছে। তো এই ব্যাপারটা যদি বাংলার ক্ষেত্রে হয়, মানে এখনই নয়, মানে কিছু বছর পর, এমনি 3-4 বছর পর থেকেই সবকিছু করে, তো যদি সেরকম হয় তাহলে হতে পারে যে এই ছবিটাও রিলিজ হলো, এবং সেইটার ভিত্তিতে পাটালিগঞ্জের পুতুল খেলা যদি পার্ট 2 বানান তখন আর কি ওটা ওপেনিং নিয়ে নেবে। এবং আমার মনে হয় এই ছবিটার একটা ফ্যান ফলোইং তৈরি হবে আমার মনে হয়। তো ভাই এই ছবিটার আরেকটা বিষয় আছে, যে চরিত্রগুলো আছে যে ছবিতে তারা না খুব প্রাসঙ্গিক এই সময়ের চরিত্র। হ্যাঁ, এটা আজ থেকে 10 বছর হয়ে যাওয়ার পরে
যে জানবে সে রেট করতে পারবে। টাইম স্পেসটাকে ক্যাপচার করে নিল, যেটা সিনেমার কাজ আর কি। এই যে আপনি সত্যজিৎ রায়ের কথা বলছেন, যে ওটা বোঝা যায় যে 60s বা 70s গোপীগাইন বাঘাবাইনের মধ্যেও আছে, বাট ওটা তো ভিতরে আছে। বাট ক্যালকাটা ট্রিলজি দেখলে যেন বোঝা যায় যে ওটা 70s-এরই ছবি, 70s-এর পুরো পলিটিক্সটাকে ক্যাপচার করছে। তো সেটা কোথাও গিয়ে পাটালিগঞ্জের পুতুল খেলা স্যাটায়ারে যেহেতু করছে, তো ওটা থেকে যাবে টাইম স্পেসটা আর কি। সেই আর কি, মানে আরও বেশি লোক হলে গিয়ে দেখলে বেশি ভালো লাগতো এই আর কি। আদারওয়াইজ কাজ তো করে খুব মজা পেয়েছি। ইভেন এভরি ওয়ান ফ্রম আওয়ার, মানে আমরা কোথায় কোথায় শ্যুট করেছি, বানতলায় শ্যুট করেছি, আমরা NT1-এ শ্যুট করেছি, বিভিন্ন টেকনিশিয়ান। এবং লিটারেলি যখন এরকম এই পরান্দার সঙ্গে কোনো এই সংলাপের রিহার্সাল হচ্ছে না, অল টেকনিশিয়ান স্ট্যান্ড বাই, সব। আর কেউ কোনোদিন যাচ্ছে না, রাজাটা কীভাবে বলবে ওটা দেখার জন্য বসে আছে। মানে শুটিংয়ে এনজয় করেছি থ্রু আউট। এখানে যখন ওয়ার্কশপ করেছি এনজয় করেছি, ইভেন পোস্ট প্রোডাকশান তো হয়ে যাওয়ার পরে প্রত্যেকে, মানে এভরি ওয়ান ফ্রম পরান্দা, তনিমাদি, সোহম, দিতিপ্রিয়া, রনিদা, মীর, প্রত্যেকে এসেও ছিল। ইনফ্যাক্ট তুমি যদি খেয়াল করেছো কি জানি না, রনিদাকে যখন যখন দেখানো হয়েছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলেছে। আচ্ছা, সেই সময় তো খেয়াল করেছি, এখন মনে পড়ছে না। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একদম মিরাক্কেলীয় মিউজিক, এটা তৈরি করেছি, তাহলে খেয়াল করিনি, এটা রিক্রিয়েট করেছি আমরা। আচ্ছা, এটা হচ্ছে রনিদা একটা ছবি করেছিল, ওই বলো শাহিদ কাপুর ছিল ছবিটাতে, কামিনে। হ্যাঁ কামিনে, ওখানে মিল ছিল, ছিল না? এইটা ছিল মিরাক্কেল একদম, যখনই রনিদাকে কিছু বক্তব্য রাখা হতো। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা অন্য ফর্ম, আমরা তো পুরোপুরি করতে পারি না, যেহেতু ওটা একটা কপিরাইটে আছে, আমরা এটা অন্যভাবে সেটা তৈরি করেছি। আমার সব থেকে ভালো লেগেছিল হচ্ছে ঘটকের ক্যারেক্টারটা, যখন হচ্ছে শাশুড়িকে দেখেছে, বলছে এবার ও থেকে যাবে, পরান্দা চলে যাচ্ছে, বর ভেবেছিল ওকে চলে যাচ্ছে, বলছে গুরুজি আপনি যাবেন না, ও দাঁড়িয়ে গেল। এবং যেরকম ভাবে দীপঙ্কর বাবু সংলাপটা দিচ্ছে, মানে প্রত্যেকটা চরিত্র কখন লাস্টই, কখন সেই চরিত্রগুলো এরকম আমি খুব সৌভাগ্যবান, একসাথে দীপঙ্কর দে পরান, মানে লেজেন্ড, মানে এরা একটা ড্রিম সিকোয়েন্স আছে না, ওটাও খুব ভালো। দারুণ, যে কোর্টের মধ্যে যেরকম ভাবে জিনিসপত্র হচ্ছে, বলছে আমার পক্ষে কে, দুজনই তোমার বিপক্ষে, ওটা বেস্ট। সৌগত, আরেকটা জিনিস আমার জানার আছে, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম আমার কৌশিক, যে স্ত্রীর ডিরেক্টর, তো সে বারবার এমফাসিস, তাকে জিজ্ঞেস করছে যে কমেডি আপনি কীভাবে ক্রিয়েট করেন, লাইন্সের তো একটা ব্যাপার আছে, বাট সে বলছে যে আমি এডিটিংয়ের উপর প্রচণ্ড ডিপেন্ড করে, যে কতটা রিয়াকশন শট রাখবো, কতটা কোথায় কাটবো, কোথায় কীরকমভাবে এ করবো, সেটার উপর ডিপেন্ড করে। অন্যদিকে আমি, মানে প্রিয়াদর্শনের ইন্টারভিউ নয়, বাট আমি প্রিয়াদর্শনের সিনেমাতে যেন অবজার্ভ করেছি, প্রিয়াদর্শন কী করতেন না, মানে ধরুন একটা সিন আছে তো, ও বেশি কাটতো না, মানে এডিটে শটটাকে বেশি কাটছে না বা রিয়াকশনে যাচ্ছে না, একটাই সিনের মধ্যে কেওয়াস হচ্ছে। মানে সাপোজ গরম মশালাতে অক্ষয় কুমার ভিতরে আছে, এবার সেখানে রিমি সেন চলে এসছে, এসে দেখছে যে ও মডেলদের সাথে ছবি তুলছে, এবার বলছে হ্যাঁ তুমি লজ্জা করে না, এবার ও যে বাইরে এসছে, এবার এসে ও রিমি সেনকে বুঝিয়ে গাড়িতে ঢোকাচ্ছে, আমরা দেখছি সামনে ওটা পিছনে চলছে, সামনে রাজপালিয়াতে বসে বসে নখ খেয়েই যাচ্ছে, ঠিক আছে। এবার যেই ঢুকিয়ে দিল, এসে অক্ষয় কুমার রাজপালিয়াদের মাথায় ঠাস করে একটা চড় মারলো, দিয়ে বললো যে হ্যাঁ কেন ওকে নিয়ে এসেছিস এখান থেকে, হ্যাঁ তখন বলছে আমি তোকে কাজ থেকে বার করতে, বলছে বার করে দে, হ্যাঁ বলছে গাড়ি না পেট্রোলে চলে, তেলে এতে জলে চলে না, বলে এরকমভাবে একটা কমেডি আছে। বা এরকম আপনি হালচালের মধ্যেও এরকম সিন আছে, চুপচুপকে ভুলভুলাইয়া 1 এরকম আছে, যে ফ্রেমটা কাটছে না, স্ট্যাটিক শট ধরে রেখেছে, কিন্তু অনেকগুলো ক্যারেক্টার অ্যাট এ টাইম, মানে দুটো লেয়ারে কমেডি চলছে, কেউ মানে রাজপালিয়াতে ফিজিক্যাল কমেডি করছে, আর ওখানে খাট্টা মিঠা, ওই সামনে যে ওখানে তারা করছে, পিছনে ওকে জুতো ছুঁড়ে মারছে, সামনের কতটা ইম্পর্টেন্স, পিছনেরটাও তুমি দেখতে পারো। ও যে বাইরে এসছে, এবার এসে ও রিমি সেনকে বুঝিয়ে গাড়িতে ঢোকাচ্ছে, আমরা দেখছি সামনে ওটা পিছনে চলছে, সামনে রাজপালিয়াতে বসে। দুটি ধরন, একটা হচ্ছে যে কমেডিতে যত কাটস কম হয়, যত ফিজিক্যাল অ্যাক্টিং হয়, ধরো তুমি, আমি যেটা প্রথমে বলছি না, গল্প হলো সত্যি, মনে আছে বিকজ ইয়ে করছে, পরিষ্কার করছে, একটা শর্ট ক্যামেরা এখানটায় রয়েছে, হ্যাঁ ওই বললো এটা কোনো ব্যাপার, এটা আমি করে দেবো, পুরো শটটা কিন্তু ক্যামেরা হয় স্পিড আপ করা হয়েছে, কিন্তু এটা পুরোটা ওখানে করে উঠে দাঁড়িয়ে হলো, একসঙ্গে এতগুলো কাজ করছে। এইটা তোমায় দেখতে হবে তোমার পারফর্মারকে, সেই পারফর্মার যদি একসঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিং করে এবং ডায়লগ কমেডি করে, দুটোকেই তোমায় রাখতে হবে, তাহলে আরও বেশি কমেডি উদ্রেক হবে। কিন্তু এই ক্যারেক্টার, যে ক্যারেক্টার শুধু সংলাপের উপর যাবে, শুধু সংলাপে কমেডি বার করতে হবে, এবং সেই কমেডিটাকে বার করার জন্য একটা রিয়াকশান লাগবে, তখন তোমায় কাটতেই হবে। আচ্ছা, মানে সেই কমেডিটা ততটা বেরোচ্ছে না বলে তোমায় কাটতে হবে, যাতে করে ওই রিয়াকশান দিয়ে তুমি অ্যাকশানটা পাও।
এখান থেকে আমার একটা প্রশ্ন আছে, আমাকে একজন মানে মিরাকেলেরই কন্টেস্টেন্ট ছিল, সে আমি নাম করছি না, সে আমাকে বলেছিল যে এই শোগুলোতে কিছু জায়গায় হিউমারটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না, কিন্তু যে ডিরেক্টর থাকে সেরকম 3টে লাইট থাকে, যে একটা করে করে অডিয়েন্সকে সিগন্যাল দেয়, এবং যখন আমরা ফাইনাল এডিটটা দেখতে পাই সেখানে একটা লাফটার মিউজিক চালিয়ে দেওয়া হয়, যেটা আমেরিকান শোজগুলো থেকে এসছে। না, আমাদের সে কখনো এরকম হয়নি। মিরাক্কেল কেউ বলেছে এটা? একজন আমাকে বলেছিল, মানে মিরাক্কেলের ব্যাপারে নয়, বলেছিল যে এটা মানে যে কমেডি শোজগুলো হয়, না, আমাদের তো মুশকিল হতো। বা আরও এই যে জাজগুলোকে বসিয়ে রাখে তাদের বেসিক্যালি রিয়াকশনটা দিয়ে অ্যাকচুয়ালি লোককে হাসানো হয়। মানে ও বলেছিল যে সাপোজ আমি আচ্ছা নাম করেই বলছি যে নবজোৎ সিং সিদ্ধু একটা জোক হয়তো অতটা হাসি পাচ্ছে না দর্শক, কিন্তু ও মানে টেবিল পিটে পিটে হাসছে, ঠিক আছে, বা অর্চনা পুরন সিং হাসছে। তো ওর আমি জিজ্ঞেস করেছি মানে পার্টিসিপেন্ট, হি ইজ অলসো ভেরি পপুলার, মানে আমি নামটা করতে চাইছি না, মানে হি ইজ অলসো ভেরি পপুলার, অ্যাক্টিংও করে এবং খুব ভালো অ্যাক্টার আর কি। তো বলছিল যে ওইটা আর কি, ওটা দেখে আর কি আমার হাসি পাবে, যে ওই ক্যারেক্টার রিয়াকশন যেটা বলছিলেন না, ওটা তার কারণ ওটা, এই রিয়াকশনটা দিয়ে ওই হাসিটাকে বার করছে, যেখানে উইক আছে সেখানে এই কার্ডটা কেটে রিয়াকশন দিয়ে বার করার চেষ্টা করছে। তো এটা কি মিরাক্কেলও করা হতো? না, মিরাক্কেল কখনো হয়নি, কারণ মিরাক্কেল হয় যে সিজনটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে, যেটা খারাপ হয়েছে খুব খারাপ হয়েছে, কেউ দেখেনি, ওসব করার প্রয়োজনই হয়নি। আচ্ছা, যেটা খারাপ হয়েছে এতটাই খারাপ হয়েছে সেই সিজনটাতে মানে কোন সিজনে ডাউন হয়েছে এরকম? এই পার্টিকুলার বলাটা খুব চাপের, বাট 6 সব থেকে ভালো হয়েছিল, 6-এর পর 7 ভালো হয়েছিল, 8টা শোস হয়েছিল। তারপরে এই যে কোভিড পরবর্তী পরিস্থিতিতে যখন মিরাক্কেলটা করার চেষ্টা করা হলো একবার, যেখানে আমরা মানে রিহার্সালই করতে পারলাম না, তখন সবাই ঘরে বসে কাজ করছে। কিন্তু এইটা না, ঘরে বসে হয় না, তোমাকে গিয়ে দাঁড়াতে হবে, তুমি কীভাবে দাঁড়াবে, তুমি কোন কথাটাকে শ্বাস নেবে, কোন কথায় তুমি শ্বাস ছেড়ে বলবে, এইগুলো সামনাসামনি না হলে কখনো কোনো অ্যাকচুয়ালি কি তোমাদের মিরাক্কেল করার প্ল্যানিং রয়েছে? আমার তো সবসময় প্ল্যান থাকে, চ্যানেল যদি না রাজি হয় কী করবো আমি? এখন চ্যানেল রাজি হচ্ছে, চ্যানেল করছে না, রাজি না মানে এখন করছে না আর কি। আর মিরাক্কেলের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের পার্টিসিপেন্টসকে নিয়ে এসে করা, কারণ 7টা মানুষ পেয়ে গেছে, ভারত বাংলাদেশ দুটোর পার্টিসিপেন্টসকে পার্টিসিপেট করতে হবে। তো এই যে পরিস্থিতি, তাতে করে মুশকিল একটু টেকনিক্যালি। শুভঙ্কর দা, এরকম আপনি কখনো ভাবেনি যে আমি যদি ইউটিউবে একটা এরকম কমেডি শো চালু করি? অনেকে বলেছে আমাকে, জানো তো, আমি ভীষণ কুঁড়ে মানুষ একটা, না একটা টিম রেখে যদি, কারণ আমার মনে হয় যে কারণ আপনার কাছে দেখুন পার্টিসিপেন্টস আছে, প্রচুর রাইটার্স আছে, এই যে ইন্ডিয়াস গট লেটেন্ড সে তো থাকবে না ইউটিউবে, আর ইন্ডিয়াস গট লেটেন্ড ও তো ইউটিউবেরই শো ছিল। অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা কী করে করতে হয় ইউটিউব চ্যানেলে, এইগুলো আমি নিজেই এতটা মানে পোক্ত নই, সোশ্যাল মিডিয়াতে আমিও খুব একদম মবিশ বলা যেতে পারে। তো সেটা অনেকেই বলেছে আমাকে, এবং মিরও বলেছিল। মির্দা তো নিজের পুরো এই যে গল্প মিরের ঠেক, মানে যেরকম চলছে ইউটিউবে পুরো দাঁড় করে এবং দারুণ চলছে আর কি, ওই যেটা হয়ে ওঠেনি আর কি। আমি যতক্ষণ কাজের মধ্যে থাকি ঠিক আছে, কাজ ছাড়ালে, কাজ শেষ হয়ে গেলে। আচ্ছা শুভঙ্কর, তোমার নেক্সট ছবির প্ল্যান কি? এই রে, ওটা আবার 15 বছর, হয়তো 15 বছর নয়, চেষ্টা করছি। তো একটা তো আক্ষেপ রইল যে মানুষ যেভাবে বললেন সেভাবে ছবিটা দেখলেন না, সেটা তো একটা আক্ষেপ রইলই। তো এটা তো ডেফিনেটলি একটা শিক্ষা হলো, এই শিক্ষাটা তো কাজে লাগাতে হবে, এবং আরও একবার বানাতে তো হবে, ডেফিনেটলি আনতে তো হবে সবাইকে হলে। ওইটাই একটু অপেক্ষা, যে ওইটা না, ওই ইয়েসটা ভিতর থেকে না আসে না, সেই কাজটা ভালো হয় না। মানে আমি ছবি করতে যাচ্ছি বলে চলে গেলাম ড্যাং ড্যাং করে, আমি জানি এখন আমি ছবি করতে বললে অ্যাটলিস্ট প্রডিউসার অভাব হবে না, হয়তো অনেকেই বলবেন হ্যাঁ করো, তো আমাকে নিজেকে আগে কনভিন্স করতে হবে নিজেকে, যে না এইটা আমার গাট ফিল বলছে ঠিক আছে, এইটা নিয়ে লড়লে এগোনো যাবে, আমি তো সাই করে দৌড়াবো তারপর। আচ্ছা, বাংলাতে মানে ইউটিউব স্পেসে বা ফেসবুক স্পেসে যে কমেডি হয় তাদেরকে নিয়ে কি ওপিনিয়ন, মানে সেই কমেডিটা কতটা আপনি ফলো করেন, আর কি ওপিনিয়ন? সোশ্যাল মিডিয়াতে যে হয় 1 মিনিটের কমেডি বা যারা বানায় রিলস বানায় যারা, না এরকম মাঝে মাঝে কিছু দেখছি, এই ছোট নিয়মিত ফলো কাউকে করে, মানে ভালো লাগে না? সবচেয়ে ভালো লাগে বলবো না, কিছু আমার খুব ইন্টারেস্টিংও মনে হয় যে আচ্ছা এটা বানিয়েছে ভালো, ওই কথা ভেবেছে, এরকম মানে মিক্সড, মানে এরকম না যে সব কন্টেন্ট খুব ভালো, আবার কিছু জিনিস মনে হয় বা এটা ভেবেছে ভালো তো এটা, কিন্তু যে রেগুলার দেখার অভ্যেস আমার নেই এটা। আচ্ছা, সোশ্যাল মিডিয়া বিমুখ মানুষের, বিশেষ করে আমাদের কী হয় না তো, কল টাইম থাকে, মানে 14 ঘন্টার কল টাইম মেনটেন করতে আমাদের। আমি বাড়িতে যখন বেরোচ্ছি আমার মেয়ে ঘুমাচ্ছে, আমি যখন বাড়িতে ফিরছি মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের সঙ্গে দেখা হয় হয়তো ওই সপ্তাহে সেকেন্ড সানডে বা কিছু এরকম। তো একটা শুটিং স্পেসে ঢুকে পড়ার পর না, যা প্রিপারেশন যা মেন্টালি লাগে তোমার, মানে ফোন দেখো, আমি আজকে অভ্যেস, আমি ক্যামেরা ফেস করছি আর ফোন কিন্তু সরিয়ে দিচ্ছি, নেই আমার কাছে ফোন, পারি না রাখতে, ওটা আমার ডিস্টার্ব হয় খুব।
তো ওইটা হয়ে ওঠে না কাজের মধ্যে থেকে আর কি। থ্যাংক ইউ শুভঙ্কর দা। আরে মোস্ট ওয়েলকাম। আমরা আজকে আমাদের আড্ডা, আমাদের খুব ভালো লাগলো আড্ডা দিয়ে, আমরা শেষ খুব ভালো করলাম লাগলো, এখানে। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আর অডিয়েন্স বলবো যে আমাদের নিজেদেরও খারাপ লাগছে যে ছবিটা বক্স অফিস সেরকম ভাবে রান করেনি। শুভঙ্কর দা যেরকম ভাবে বলছে, যদি ছবিটা রিলিজ হয় বা ছবিটা যখন ওটিটিতে আসবে বা টিভিতে আসবে, আপনারা প্লিজ ছবিটা দেখবেন। আশা করছি আপনাদের ছবিটা ভীষণ ভালো লাগবে। আর এর পরবর্তী থেকে শুভঙ্কর দার নাম যদি পোস্টারে দেখেন যে ডিরেক্ট করেছে, তো তখন অবশ্যই যান, মানে ট্রাস্ট করে যান আর কি, মানে আমাদের কথায় যদি ট্রাস্ট থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ। কারণ শুভঙ্কর দা খুব খেটে ছবিটা বানিয়েছিল এবং আমাদের প্রত্যেকের ভালো লেগেছে। মানে আমাদের তো তিনজনের খুবই ভালো লেগেছিল, এবং যারা দেখেছে আপনারা নর্মাল জেনারেল অডিয়েন্সেরও কমেন্ট দেখতে পারেন আর কি। এবং অডিয়েন্স আমি জানি খুব ভালো মতো আজকে আমাদের যারা দর্শক যারা আমাদেরকে ট্রাস্ট করে কমেন্ট করবে যে ওটিটিতে কবে আসছে দাদা জানাও। তো ওটিটিতে তোমরা একটু আনবার চেষ্টা করো, টেলিভিশনে আনবার চেষ্টা করো, কারণ দর্শক কিন্তু সেখানে আমার বিশ্বাস অ্যাটলিস্ট সেখানে ছবিটাকে গুরুত্ব দেবে। অডিয়েন্স যদি দর্শক যদি চান তো ছবি রিলিজও হতে পারে, যদি দর্শক চান ডেফিনেটলি হতে পারে। হোক ছবিটা রিলিজ বা ছবিটা অডিয়েন্স। থ্যাংক ইউ শুভঙ্কর, থ্যাংক ইউ, ভালো লাগলো। থ্যাংক ইউ, তিন জায়গায় কথা, থ্যাংক ইউ সো মাচ।